ক্লাস বলো সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? বলো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বলো সবাই। অমিত মোহন রয় নমস্কার দাদা, নমস্কার, কেমন আছো বলো। অর্ণব জয় নমস্কার। তাবাসসুম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার যাইতে পারি নাই, নাচ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে প্রোগ্রামের পরে আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস। তাহলে তোমরা তো প্রোগ্রামের ক্লিপগুলো দেখছো, যারা ঢাকার বাইরে থাকো তারা তো প্রোগ্রামের বিভিন্ন ক্লিপ দেখলা, আর যারা ঢাকার মধ্যে ছিলা তারা অনেকে তো ভলেন্টিয়ার হিসাবে ছিলা, সাইকেলের অনেকের সাথে কথা হয়েছে। হ্যাঁ, তোমাদেরও তো ড্যান্স দেখাবো, তোমাদেরও ড্যান্স দেখাবো, কিন্তু কিন্তু ড্যান্স দেখতে গেলে কি করতে হবে? ড্যান্স দেখতে গেলে মিরপুর ইনডোর স্টেডিয়ামে চেয়ারে বসতে হবে, চান্স প্রাপ্ত স্টুডেন্ট হয়ে চেয়ারে বসতে হবে, তাইলে তোমাদের ড্যান্স দেখাইতে পারবো, বুঝছো? ড্যান্স তো ফ্রি দেখা যাবে না, ড্যান্স তো ফ্রিতে দেখা যাবে না। চান্স পাইতে হবে সুন্দর একটা জায়গায়, ভালো একটা পজিশনে চান্স পাইতে হবে, তারপরে ড্যান্স একেবারে তুমি লাইভে দেখতে পারবা, বুঝছো? তাহলে সবাই ভালো আছে তাই তো? হ্যাঁ আমাকে ট্যুরে নেয় একজন হচ্ছে ট্যুরে নেয় নাই, হ্যাঁ আমাকে রেখে গেছে, দেখছো? তোমাদের অন্যান্য ভাইরা আমাকে রেখে চলে গেছে ট্যুরে। এখন আমি তো একা একা, আমার তো ছবি দেখা খালি মন খারাপ হইতেছে। আমার ভাইরা সবাই ট্যুরে চলে গেছে, কক্সবাজার গিয়ে কত মজা করতেছে, আর আমি তোমাদের পড়াইতেছি, চিন্তা করো, ঠিক আছে? এরপরে আমি যখন ট্যুরে যাব তখন আমি কাউকে নিব না, আমাকে কেউ নেয় নাই, আমিও কাউকে নিব না, বুঝছো? ঠিক আছে, তোমাদের নিয়ে ট্যুরে চলে যাব। হ্যাঁ, ওকে, তাহলে চলো শুরু করি। আজকে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র পড়ছি, চাপীয় সূত্র পড়ছি এবং তার সমন্বয় সূত্র পড়ছি, এবং দুইটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম আমরা সলভ করছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। আমার স্লাইডে, পিছনে স্লাইডে দেখবা পরপর অনেকগুলো ম্যাথ লেখা আছে। তো তুমি যে কাজটা করবা, ঠিক আছে, ক্লাসে তোমার ম্যাথ তোলার দরকার নেই। ক্লাসে ম্যাথ তুলতে গেলে যেটা হবে, তাড়াহুড়া করে ম্যাথ তুলতে যাবা, ওই ম্যাথটা নিয়ে তুমি ভাবতে পারবা না, ভাবতে গিয়ে মানে যে সময়টা দরকার একটা ম্যাথ নিয়ে, যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, একটা প্রবলেম তুমি পড়ে আগে প্রবলেমটা ভাববা, নিজে করার ট্রাই করবা। তো যদি তুলতে যাও তাড়াহুড়া করে, তাহলে তুলতে গিয়ে বুঝতে পারবা না, বা নিজে মাথা খাটাইতে পারবা না, সময়টা পাবা না। এই কারণে কি করবা, আমি ম্যাথ প্রবলেম গুলা সলভ করে দিব, তোমার প্রশ্নটা আপাতত তোলার দরকার নেই। তাহলে তুমি কি করবা, প্রশ্নের জন্য জায়গাটা ফাঁকা রাখবা, নম্বর দিয়ে সুন্দর করে প্রশ্নের জন্য যতটুকু জায়গা দরকার তোমার হিসাবে ছোট্ট করে জায়গাটা ফাঁকা রাখবা। তারপরে ক্লাস শেষে তুমি স্লাইড দেখে বা ক্লাস টেনে তুমি
প্রশ্নগুলো তুলে নিবা পরবর্তীতে। কিন্তু এখন যেটা দরকার, আমি যখন তোমাকে আগে একটা প্রবলেম দেখাবো, তুমি সেই প্রবলেমটা নিয়ে রাফ ক্যালকুলেশন মাথার মধ্যে করবা, নিজে হিসাব নিকাশ করে কি হইতে পারে, কি করা যাইতে পারে, এইটা নিজে আগে হিসাব নিকাশ করে ভাববা। ভুল ভাবো কিন্তু তারপরে ভাববা। তুমি যদি ভুল ভাবনা চিন্তা করো, তাহলে আমি যখন সলভ করে দিব তখন তুমি বুঝতে পারবা তোমার ভুলটা কোথায় গেছিল। কিন্তু তুমি যদি কিছু না ভাবো, ঠিক আছে, মানে কিছু না ভাবার চেয়ে ভুল ভাবাটা কিন্তু ভালো। কারণ ভুল ভাবলে তোমার কোথায় ভুল হচ্ছে সেই জিনিসটা তুমি বুঝতে পারবা। যে আমি সলভ যখন করে দিলাম তখন তুমি তোমার ভুলটা ধরে তুমি মিলাই নিতে পারবা, বুঝতে পারবা যে তোমার কোন জায়গাটা আসলে ভুল ছিল। কিন্তু তুমি যদি না ভাবো, ম্যাথ দেখে জাস্ট খালি দেখে হা করে তাকায় আসো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে ঠিক আছে, আমরা চলো ম্যাথ প্রবলেম গুলো শুরু করে দিই। মোটামুটি অনেকেই চলে আসছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো আমরা আজকে অনেকগুলো প্রবলেম সলভ করব। গত ক্লাসে আমরা 3টা প্রবলেম সলভ করছিলাম, তাহলে আজকে থেকে হচ্ছে 4 নম্বর প্রবলেম শুরু। তো দেখো 4 নম্বর প্রবলেমটা বোর্ডে দেখো লেখা আছে, কি বলছে দেখো। খুবই সহজ প্রবলেম, এগুলো এমসিকিউ টাইপ প্রবলেম। প্রথম প্রবলেমগুলো দেখবা খুবই সহজ থাকবে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায়, ভালো করে কথাটা শুনবা, সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ মানে কি জানো? উষ্ণতা সেম, সমষ্ণ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টি থাকবে কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে এর আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ নির্ণয় করো। তাহলে স্বাভাবিক তাপমাত্রার চাপ, দেখো স্বাভাবিক তাপমাত্রার চাপ, স্বাভাবিক তাপমাত্রা বললে স্বাভাবিক তাপমাত্রা দেখো সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার ফিক্সড, টি কনস্ট্যান্ট, তাহলে টি ফিক্সড, স্বাভাবিক টেম্পারেচারটা ফিক্সড। চাপে, স্বাভাবিক চাপ বলতে বায়ুমণ্ডলীয় চাপ বুঝায়, অর্থাৎ 1 ATM চাপ বুঝায়। তো আমরা যদি এসআই এককে জিনিসটা নিই, যদি আমি মনে করো যে এটিএম একক নিই তাহলে তো 1 ATM, কিন্তু যদি এটাকে এসআই এককে নেওয়া হয় তাহলে 1.05321, আমি একেবারে পুরো মানটা লিখছি, হ্যাঁ, 1.05325 ইন্টু 10⁵ প্যাসকেল, ঠিক আছে, 101/325 এত প্যাসকেল। 1.05325 ইন্টু 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে চাপ। এবার কি করা হয়েছে? সমষ্ণ প্রক্রিয়ায়, মানে টি কনস্ট্যান্ট রেখে, টিটাকে কনস্ট্যান্ট রেখে আয়তন অর্ধেক করা হয়েছে। তাহলে চূড়ান্ত চাপ কত হবে? তাহলে টি যদি কনস্ট্যান্ট থাকে, যদি তুমি মূল সূত্র লিখো তাহলে এটা P1 V1 ডিভাইডেড বাই N1 T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই N2 T2 আর কি। তো N তো সেম, বোঝাই যাচ্ছে, কথা শুনে বোঝা যাচ্ছে N সেম, এবং টেম্পারেচারটাও সেম, তাহলে T সেম। তাহলে বয়েলের সূত্র, অর্থাৎ P1 V1 সমান সমান P2 V2। খুবই সহজ একটা ম্যাথ। তাহলে P1 এর মান কত? 1 ATM বা 1.05325 ইন্টু 10⁵। আয়তন অর্ধেক করা হলো, অর্থাৎ আয়তন আগে যদি V1 থাকে V, তাহলে পরবর্তীতে V2 হচ্ছে V/2, অর্ধেক করা হয়েছে। তাহলে V আর V কাটাকাটি গেল, খুবই সহজ কথা। আয়তন যদি অর্ধেক করা হয় চাপ দ্বিগুণ হয়ে যাবে, তাহলে P2 হবে এর 2 গুণ, ঠিক আছে, এর 2 গুণ করে এখানে বসাই দিবা, শেষ। ঠিক আছে, জাস্ট নিয়ম রক্ষার জন্য ম্যাথ করা। এই যে অনেকে বলে দিচ্ছে 2 ATM, ইয়েস 2 ATM, 2 ATM, ঠিক আছে, হয়ে গেল, শেষ, ডান। সহজ ম্যাথ, হ্যাঁ। তাহলে সহজ দিয়ে শুরু করলাম আমরা, দেখি এরপরে কি আছে। এবার দেখো এই প্রবলেমটা খুব সুন্দর প্রবলেম, দেখি একটু ভাবনা চিন্তা করি কি বলা হচ্ছে। দেখো 760 মিলিমিটার চাপে কোনো একটা পাত্রে কিছু গ্যাস রাখা আছে, কিন্তু সেই পাত্রে আবার কিছু মার্বেলও রাখা আছে, কিছু মার্বেল পাথর অর্থাৎ কঠিন পদার্থ সেটাও রাখা আছে। এবার এটা সহই কিন্তু আয়তন হচ্ছে 100 ঘন সেন্টিমিটার, চাপ কত? 760 মিলিমিটার মার্কারি পারদ চাপ, এটা দেওয়া আছে। এবার চাপ বাড়ানো হলো, বাড়িয়ে 1000 মিলিমিটার মার্কারি করা হলো। আগে ছিল 760, এখন আরো বাড়ানো হলো, 1000 মিলিমিটার মার্কারি করা হলো। তাহলে চাপ বাড়ালে আয়তন, এটা তো খুবই কমন সেন্স, চাপ বাড়ালে আয়তন কমে যাবে। আয়তন কমে এবার 80 ঘন সেন্টিমিটার হয়েছে। মার্বেল পাথরের আয়তন কত? ওই যে সিলিন্ডারের মধ্যে গ্যাস ছিল, আরো কিছু মার্বেল পাথর ছিল না, ওই মার্বেল পাথরটার আয়তন চাওয়া হয়েছে। তো চলো দেখি একটু চিত্র এঁকে বুঝি ব্যাপারটা কি। তাহলে মনে করো একটা গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, পিস্টন সংযুক্ত করে, পিস্টন সংযুক্ত করে এই গ্যাস সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, কিন্তু এই গ্যাস সিলিন্ডারের মধ্যে কিছু মার্বেল পাথর রাখা আছে। ধরো এগুলা হচ্ছে মার্বেল পাথর, এই মার্বেল পাথরও রাখা আছে কিছু।
এবার পিস্টনটাকে আরেকটু চাপ দিয়ে দেওয়া হয়েছে, আরো চাপ দিয়ে পিস্টনটাকে আরেকটু ভেতরের দিকে ঠেলে দেওয়া হয়েছে, চাপ বাড়ানো হয়েছে। তাহলে চাপ বাড়ালে তো স্বাভাবিক কথা, চাপ বাড়ালে তো আয়তন কমে যাবে, এটা তো খুবই কমন সেন্স। তো চাপ বাড়ানো হলে আয়তনটা কমে গেছে, গ্যাসের আয়তনটা কমে গেছে। এগুলো হচ্ছে এই যে ভেতরে মার্বেল পাথর ছিল, সেই মার্বেল পাথর। তাহলে আয়তন কমে যাওয়া মানে পিস্টনটা একটু ভেতরের দিকে ঢুকে যাও, পিস্টনটা নিচে নেমে যাও। দেখো আয়তনটা কমে গেছে। এই আয়তনটা এখন হচ্ছে 80 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 80 সেন্টিমিটার কিউব। আর আগে যে আয়তনটা ছিল সেটা হচ্ছে 100 ঘন সেন্টিমিটার, 100 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এই যে আয়তনটা দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব, 80 সেন্টিমিটার কিউব, কার আয়তন? গ্যাসের? গ্যাসের আয়তন না, কিন্তু শুধু গ্যাসের না, ভালো করে পড়ো লাইনটা। কিছু মার্বেল সহ একটি গ্যাসের আয়তন, অর্থাৎ এই যে 100 সেন্টিমিটার কিউব এটা কিন্তু মার্বেল পাথর সহ গ্যাসের আয়তন, অর্থাৎ পুরো এই টোটাল এই জায়গাটার আয়তন। এই 80 সেন্টিমিটার কিউব এটা কিন্তু মার্বেল পাথর সহ পরবর্তীতে গ্যাসের আয়তন। প্রথমে গ্যাসের চাপ ছিল হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, পরবর্তীতে চাপ বাড়ানো হয়েছে, চাপ বাড়িয়ে করা হয়েছে 1000 মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি। চাপ বাড়ানো হয়েছে, আয়তন কমে গেছে। তাহলে দেখো তাপমাত্রার কোনো কথা বলা আছে? নেই। তাহলে তাপমাত্রার যদি কথা বলা না থাকে তাহলে আমরা টেম্পারেচারটাকে স্থির ধরে নিব। টেম্পারেচারে কোনো কথা বলা নেই, তার মানে টেম্পারেচার চেঞ্জ করা হয়নি, অর্থাৎ চাপের পরিবর্তন করছে, আয়তন কমে গেছে, টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়নি, টেম্পারেচারটা একই আছে। তাহলে ফিক্সড টেম্পারেচারে চাপ এবং আয়তনের সম্পর্ক, বয়েলের সূত্র। এই যে P1 V1 P2 V2, P1 V1 সমান সমান P2 V2, শেষ হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে P1 দেওয়া আছে, P2 ও দেওয়া আছে, P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে। তাহলে বের করবো কার মান? P1 V1 সমান সমান P2 V2। তো P1 P2 V1 V2 সবই তো দেওয়া, বের করবো কার মান? প্রশ্ন পড়ি, বসে মার্বেল পাথরের আয়তন, মার্বেলের আয়তন, অর্থাৎ এর ভেতরে, গ্যাসের ভেতরে, সিলিন্ডারের ভেতরে এই যে মার্বেল পাথরটুকু আছে এটার আয়তন বের করতে বলছে, এটার আয়তন, মার্বেল পাথরের আয়তন। তো ধরি এই মার্বেল পাথরের আয়তন হচ্ছে x, এটা আমি ধরলাম, ধরি মার্বেল পাথরের আয়তন x। বলো 760 মিলিমিটার মার্কারি চাপে ছিল, এরপরে যখন আমি চাপ বাড়াই দিলাম তখন আয়তন কমে গেছে। এই আয়তনটা কার কমে গেছে? এটা কি ভেতরে মার্বেল পাথরের আয়তন কমে গেছে? মার্বেল পাথর কি কঠিন না? চাপ প্রয়োগে আয়তন কমবে, কার আয়তন কমবে? গ্যাসের। কঠিন পদার্থের আয়তন কমবে না, তরল পদার্থের আয়তন কমবে না। আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে এখানে আয়তনটা কমছে কার? গ্যাসের। মার্বেল পাথরের আয়তন আগেও এক্স ছিল, এই জায়গাটা বোঝার। মার্বেল পাথরের আয়তন আগেও এক্স পরিমাণ ছিল, এখনো মার্বেল পাথরের আয়তন এক্স পরিমাণ। মার্বেল পাথরের আয়তনের কোনো পরিবর্তন হয়নি। চাপ প্রয়োগে গ্যাসের আয়তন পরিবর্তন হবে, গ্যাসের আয়তন কমে যাবে। চাপ যদি বাড়ানো হয় গ্যাসের আয়তন হ্রাস পাবে, কঠিন পদার্থের আয়তনটা হ্রাস পাবে না। এখানে অনেকে আবার বলতে পারো, ভাই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় যে করাইছিলেন, যখন চাপ প্রয়োগ করা হয় ধাতব গোলক পানির নিচে আয়তন 0.12% হ্রাস পায়, 0.015% হ্রাস পায়, এরকম ম্যাথ আমরা করছিলাম না? তো ওই ক্ষেত্রে যে আয়তনের হ্রাস হয়েছিল, দেখো ওই ব্যাপার আর এই ব্যাপার দুইটা একসাথে মিশানো যাবে না। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে অনেক বেশি চাপ প্রয়োগে, অনেক 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 বেশি চাপ প্রয়োগে সামান্য একটু আয়তনের পরিবর্তন কঠিন পদার্থের ক্ষেত্রে হইতে পারে, তরল পদার্থের ক্ষেত্রে হইতে পারে। ওই জিনিস আর গ্যাসের আয়তন পরিবর্তন, এই দুইটা জিনিস একই না। এইখানে সিলিন্ডারের মধ্যে কঠিন পদার্থ কিছু মার্বেল পাথর আছে আর কিছু গ্যাস আছে। আমি যখন চাপ প্রয়োগ করবো 760 মিলিমিটার থেকে 1000 মিলিমিটার, তখন গ্যাসের আয়তন কমবে, কঠিন পদার্থের আয়তন কমবে না। তাহলে কঠিন পদার্থের আয়তন আগেও এক্স ছিল, এখনো এক্স। তাহলে বলো গ্যাসের আয়তনটা কত? গ্যাসের আয়তন আগে কত ছিল, গ্যাসের আয়তন এখন কত? গ্যাসের আয়তন আগে ছিল হচ্ছে 100 মাইনাস এক্স। গ্যাসের আয়তন পরবর্তীতে চাপ বাড়ানোর পরে 80 মাইনাস এক্স। তাহলে গ্যাসের আয়তনটা 100 না, গ্যাসের আয়তনটা 80 না, গ্যাসের আয়তন হচ্ছে কঠিন পদার্থের মার্বেল পাথরের আয়তনটা বাদ দিয়ে যতটুকু সেটা গ্যাসের আয়তন। আর যখন আমি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র খাটাবো, এটা তো গ্যাসের জন্য খাটাবো। কার জন্য খাটাবো? গ্যাসের জন্য। তাহলে গ্যাসের জন্য খাটালে সূত্রটা আমরা কি লিখবো? P1 V1 সমান সমান P2 V2। এইবার আসো মান বসে। P1 এর মান 760 মিলিমিটার মার্কারি। অনেকে ভাবতে পারবে ভাই চাপের একক তো প্যাসকেল হয়, চাপের একক তো এটিএম হয়, নিউটন পার মিটার স্কয়ার হয়। চাপের একক এত মিলিমিটার মার্কারি কিভাবে হয়? এত মিলিমিটার মার্কারি এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে একটা কৈশিক নলে যদি আমি 760 মিলিমিটার পারদ রাখি, তাহলে এই পারদ যে চাপের সৃষ্টি করবে
সেই সমপরিমাণ চাপ এই গ্যাস সিলিন্ডারের উপর প্রযুক্ত করা হয়েছে। 760 মিলিমিটার মার্কারি চাপ। এইখান থেকে যদি তোমার প্যাসকেল এককে বের করতে হয়, নিউটন পার মিটার স্কয়ার এককে বের করতে হয়, তাহলে সূত্র হচ্ছে P = H ρg। গত ক্লাসে দেখাইছিলাম তরলের চাপ থেকে যেভাবে মানে হাইট বলে দেওয়া থাকলে যেভাবে আমরা প্রেসারটা বের করে নিতে পারি প্যাসকেল এককে। তাহলে তুমি এখানে H এর মান বসাবা 760 মিলিমিটার মার্কারি অর্থাৎ 0.76 এত মিটার, রো পারদের ঘনত্ব 13,600, আর জি এর মান 9.8 বসাবা, তাহলে সেটা প্যাসকেল এককে চলে আসবে। আর তুমি যদি প্যাসকেল এককে না বলতে চাও তাহলে 0.76 মিটার মার্কারি, তারপরে 760 মিলিমিটার মার্কারি চাপ, তারপরে 76 সেন্টিমিটার পারদ চাপ, এগুলো সব একই জিনিস। কি কথা বুঝছো? তাহলে এভাবেও কিন্তু আমরা চাপটাকে বলতে পারি। তাহলে 760 মিলিমিটার মার্কারি আর এই পাশে হচ্ছে 1000 মিলিমিটার মার্কারি। অনেকে বলতে ভাই একক কনভার্ট করলেন না কেন? এই পাশে যে একক ওই পাশে সে একক, তাই একক কনভার্ট করলাম না। তোমার যদি মনে হয় তুমি একক কনভার্ট করবা তাহলে এই পাশেও রোজি, এই পাশেও রোজি দিয়ে গুণ দাও, তো রোজি রোজি দুই পাশ থেকে তো কাটাকাটি হয়ে যাবে। তাহলে 760 মিলিমিটার মার্কারি আর এই পাশে 1000 মিলিমিটার মার্কারি। এবার আয়তন বসাইতে হবে, ভি অন। বলো এই ক্ষেত্রে গ্যাসের আয়তন বলো। গ্যাসের আয়তন হচ্ছে 100 - x। আর এই ক্ষেত্রে গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তন হচ্ছে 80 - x। একক কনভার্ট করার কোনো দরকার নেই। তোমার 100 ঘন সেন্টিমিটারে আছে, 80 ঘন সেন্টিমিটারে আছে, x এর মানটা এখান থেকে হিসাব করে তুমি যদি বের করো ঘন সেন্টিমিটারে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে এবার হিসাব নিকাশ করে x এর মানটা বের করবা। কিভাবে হিসাব নিকাশ করবা? হিসাব নিকাশ করবা ক্যালকুলেটরে। ঠিক আছে, চাইলে দেখো অনেকে কি করো এখান থেকে আবার 2-3 লাইন হিসাব করো, এত কিছু না, দরকার নেই, পুরো এই লাইনটা ক্যালকুলেটরে তুলে দেওয়া যায়। দেখো যারা জানো না আমি তাদের জন্য দেখাই দিচ্ছি পুরো এই জিনিসটা কিভাবে ক্যালকুলেটরে তুলে দিবা। কই গেল আমার ক্যালকুলেটর? এই দেখো আমি ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি যে পুরো এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে কিভাবে তুলে ফেলবা। তার যে ক্যালকুলেটর হোক একই রকম জিনিস। দেখো কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করবা। তো তুমি দেখো ছিল কি 760, এই যে 760 তুলবা, 760, তারপরে ব্র্যাকেট, তারপরে ছিল 100, তারপরে মাইনাস, তারপরে ছিল এক্স, এই যে আননোন কোয়ান্টিটি এক্স, এক্স এর মানটাই আমরা চাই। তাহলে এখানে এক্স বসাইতে হবে। কিভাবে এক্সটা বসাবা? এক্সটা বসাবো হচ্ছে দেখো এই যে আলফা চাপ দিবা, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের লাস্টের উপরে দেখো লাল কালি দিয়ে লেখা আছে এক্স, তাহলে আলফা চাপ দিয়ে এক্সটা এই যে তুলে নিবা, নিয়ে ব্র্যাকেটটা শেষ করলাম। এবার সমান চিহ্ন দিয়ে পুরো ইকুয়েশনটা তো তুলতে চাও, তোমার ওই যে এই যে একটু আগে যে লাইনটা আমি এখানে লিখছি, এই যে এই লাইনটাই, পুরো এই ইকুয়েশনটাই তো আমি তুলতে চাই। তাহলে ইকুয়েশনটা তোলার জন্য সমান চিহ্ন দিতে হবে। তো সেই সমান চিহ্ন এটা না, সেই সমান চিহ্ন এইটাই, দেখো এই যে সলভের পাশে লেখা আছে। তাহলে আলফা চাপ দিয়ে এই যে CALC বোতামটা চাপ দিবা, তাহলে সমান চিহ্ন উঠবে। এবার তারপরে কত ছিল? তারপরে ছিল 1000 ব্র্যাকেট 80 মাইনাস আবার এক্স, তাহলে আলফা চাপ দিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেটের লাস্টেরটা তুলে ফেলবা, হয়ে গেল। এবার তারপরে শিফট সলভ, তাহলে শিফট সলভ দিলে চলে আসবে, শিফট সলভ। ওহো, এই যে জটিল জটিল সংখ্যা মোডে রয়েছে বলে আমার হইল না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মোডটা আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, এবার দেখো 760 তারপরে 100 মাইনাস এক্স সমান চিহ্ন দিয়ে 1000 তারপরে 80 মাইনাস এক্স, এই যে তুললাম। এবার শিফট সলভ। ওহো, আচ্ছা শিফট সলভ, তাই তো, শিফট সলভ। তাহলে দেখো এক্স এর মান কত আসতেছে? 0। এটা হচ্ছে আগে কোনো ম্যাথ করছিলাম সেই ডাটা আছে তোমার, কিন্তু এই যে প্রথমবার দিলে কিন্তু এরকম ভুল দেখাবে, এটা দেখে আবার উত্তর বসাই দিবা না। এই যে শিফট সলভ চাপবা, শিফট সলভ দেন সমান চিহ্ন, তাহলে দেখো চলে আসছে যে 16.66, 16.66। তাহলে এখানে উত্তর বসাই দিবা যে 16.66, কি এককটা কি? ঘন সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। যদি তোমার মিটার এককে বের করতে খুবই ইচ্ছা হয়, ওকে, তাহলে 16.66 গুণ 10⁻⁶ মিটার কিউব। এইটা হচ্ছে মার্বেল পাথরের আয়তন। শেষ, বুঝছো? মার্বেল পাথরের আয়তন বের করতে বলছে, ওকে করে ফেললাম মার্বেল পাথরের আয়তন। দেখো সবার এটা আসছে কিনা, কি ক্লিয়ার? এবার আসো নেক্সট। দেখো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 সেন্টিমিটার কিউব আয়তনের কোন পাত্রে 4 মোল গ্যাস রাখলে চাপ হয় হচ্ছে 9 × 10⁴ প্যাসকেল। এবার আমাকে এই তথ্যের আলোকে বের করতে বলছে, আচ্ছা তাহলে যদি আমি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে 200 মোল গ্যাস রাখি তাহলে কি পরিমাণ চাপ দিবে? খুবই সহজ, বুঝতে পারতেছো কোন সূত্র খাটানো লাগবে।
গ্যাসের যে সমন্বয় সূত্র আমি তোমাকে শিখাইছি যে P1 এত, P2 এত, V1 এত, V2 এত, T1 এত, T2 এত, তাহলে মোল সংখ্যা N1 এত হলে মোল সংখ্যা N2 কত, এই ম্যাথ। ঠিক আছে, তো এখানে মোল সংখ্যাটা বলে দেওয়া আছে, প্রেসারটা বের করতে বলছে। তাহলে আমরা খুবই সহজে পারবো, জাস্ট সূত্র লিখে ফেলি, কোনো চিত্র টিত্র আর কিচ্ছু আঁকতে হবে না, তাহলে ডাইরেক্ট সূত্র লিখে ফেলবা। P1 V1 N1 T1 সমান সমান P2 V2 N2 T2। তাহলে প্রথম লাইনে যা আছে সবগুলোকে আমরা P1 V1 N1 T1 বলি, আর পরের লাইনে সবগুলো হচ্ছে 2 P2 V2 N2 T2। তাহলে আসো P1 প্রেসার, কত প্রেসার 9 × 10⁴। কত আয়তন 40 সেন্টিমিটার কিউব, 40 সেন্টিমিটার কিউবই রাখবো কারণ ওই পাশেও একই এককে আয়তন আছে। মোল সংখ্যা 4 মোল, টেম্পারেচার 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে 300 ডিগ্রি সেলসিয়াস এইটা আবার ভাইবো না যে ভাই আপনি আয়তন এই পাশে যা ওই পাশে তাই রাখলেন, চাপ এই পাশে যে এককে ওই পাশে সেই এককে রাখলেন, তাপমাত্রা কেন রাখলেন না? তাপমাত্রা রাখা যাবে না, তাপমাত্রাকে অবশ্যই কেলভিনে রাখতে হবে, কারণ তাপমাত্রা যখন তুমি কনভার্ট করবা ডিগ্রি সেলসিয়াস টু কেলভিন, তখন কি তুমি গুণ করে কনভার্ট করো? 273 কি তুমি গুণ দাও, কি দাও, যোগ দাও, বুঝছো? তাহলে যোগ দিলে বলো তো এই কাজ করা যাবে কখনো? এই যে এখানে আমি দেখাই 300 + 273, এই যে 300 + 273, এ পাশে P2 এর মান এটা আমি বের করতে চাই, V2 এর মান হচ্ছে 100, N2 এর মান মোল সংখ্যা কত মোল 200 মোল, তারপরে তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 600 + 273। কারো যদি মনে হয় ভাই ডিগ্রি সেলসিয়াস রেখে দিব, ওকে কোনো সমস্যা নেই, ডিগ্রি সেলসিয়াস রেখে দিবা, কিন্তু ম্যাথ হবে না, বুঝলা? সমস্যা এটা, সমস্যা নেই মানে সমস্যা এটা কি, ম্যাথ হবে না। কারণ দেখো 300 + 273 600 + 273, তুমি কিন্তু কনভার্ট করতেছো গুণ 273 দিয়ে না, এখানে গুণ 273 দিচ্ছ না। তুমি যদি বলো না ভাই আমি এইটা কাজ করবো, 273 কাটাকাটি করো, এটা করো, যোগ আকারে আছে, তুমি এরকম কাটাকাটি করো, তাহলে খবরদার ডিগ্রি সেলসিয়াস স্কেল থাকলে মানে এই পাশেও যা ওই পাশেও তাই এটা রাখা যাবে না, অবশ্যই কেলভিন এককে নিয়ে করতে হবে কিন্তু হিসাব। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এইখান থেকে দেখো সবই জানি, শুধু এখান থেকে জানি না P2 এর মান। তাহলে P2 এর মানটা এটা আমরা বের করবো এখান থেকে। তাহলে P2 এর মানটা যদি বের করা হয় 9 এক্সপোনেনশিয়াল ফাংশন 4 × 40 × 200 × 600 + 273, এটাকে ভাগ দিব আবার কত দিয়ে ভাগ দিব, 100 দিয়ে, তারপরে 4 দিয়ে, তারপরে 300 + 273 এটা দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ দিলে প্রেসার আসছে 2.74 × 10⁶ প্যাসকেল। দেখো এই ম্যাথটা করানোর একটা কারণ হচ্ছে, অনেকে বলতে পারো ভাই এই ম্যাথটা এইভাবে না করে এভাবে তো করতে পারে। আচ্ছা কিভাবে? যে ভাই উপরের লাইন আমি পড়বোই না, আচ্ছা পড়ো না, নিচের লাইন দিয়ে হিসাব করব। কিভাবে? 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে 200 মোল গ্যাস রাখলে কি পরিমাণ চাপ দিবে, তো এইভাবে করব কি PV = nRT। ওকে কোনো ব্যাপার না, তুমি এভাবে করবা, কোনো সমস্যা নেই। তাহলে P এর মানটা বের করতে হবে, V এর মান হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, তাহলে 100 সেন্টিমিটার কিউব মিটার কিউবে কনভার্ট করতে গেলে 10⁻⁻6, মোল সংখ্যা 200, আর এর এসআই এককে মান 8.316 অর 314 যেটা লিখতে চাও তুমি, টেম্পারেচার 600 + 273 বসাবা, বসায় এখান থেকে তুমি প্রেসারের মানটা বের করবা। ঠিক আছে, এটাও তো করা যায়, কেন করা যাবে, তাই না? এটাও তো করা যায়। তো দেখি আগে আমরা করি, তো তারপর আমরা ডিসিশন বলবো। 200 × 8.316 গুণ 600 + 273 ভাগ 100 এক্সপোনেনশিয়াল ফাংশন -6। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রেসার আসছে P আসছে 1.45 × 10⁻10 প্যাসকেল। এই যে এটা আসছে। দেখো দুইটা উত্তর ম্যাচ করলো, দেখো দুইটা উত্তর ম্যাচ করে নাই, দুইটা উত্তর ম্যাচ করে নাই। এইবার শুনো, এইভাবে করা যাবে না, এই ক্ষেত্রে এইভাবে করা যাবে না। তোমার কোনো ভুল নাই, ঠিক সূত্র খাটাইছো, সবকিছু ঠিক করছো, কিন্তু এই ম্যাথের জন্য এটা করা যাবে না। এটা করা যায় তো কখন জানো? উপরের লাইনটা বলে দেওয়া না থাকলে, উপরের লাইনে শর্ত আরোপ করা আছে, এই শর্ত যদি বলে দেওয়া না থাকতো তাহলে তুমি এটা করতে পারতা। অর্থাৎ আমি যদি বলতাম কিছুই কোনো তথ্য কিছু তোমাকে দিয়ে দেয়নি, না দিয়ে আমি তোমাকে বলতেছি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে 200 মোল গ্যাস রাখলে কি পরিমাণ প্রেসার হবে,
তাহলে তুমি ঠিক আছে এটা করতে পারতা, আর কোনো তথ্য তোমার কাছে নেই তুমি এটা করতে পারতা, কিন্তু আমি তোমাকে শর্ত আরোপ করে দিছি। কিভাবে? যে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো পাত্রে যদি 4 মোল গ্যাস রাখা হয় তাহলে 9 × 10⁴ প্যাসকেল চাপ দেয়। তাহলে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই তথ্যের আলোকেই করতে হবে। তাহলে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে 200 মোল গ্যাস রাখলে কি পরিমাণ চাপ দিবে, অর্থাৎ ওই তথ্যের আলোকে তোমার হিসাব নিকাশ করতে হবে। কথা কি বুঝছো? এভাবে হিসাব নিকাশ করলে তখন হবে না। এখন ম্যাথের কিন্তু তোমার ভুল নেই, এটা কিন্তু ঠিকই আছে, তুমি কিন্তু ঠিকঠাক হিসাব করছো। এই যে আর এর মান 8.316 না, 8.316 না, এটা তো মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটা বসায় তুমি হিসাব নিকাশ করছো। তো এই ম্যাথগুলো এটা তো ধরো বই থেকে তোলা, এই ম্যাথের কনফিউশন থাকে বলে ম্যাথটা তোলা। তো এই ম্যাথগুলো এমন ভাবে টিচারদের দেওয়া উচিত, এমন ভাবে টিচাররা তোমাদের দিবে বা দেওয়া উচিত যেন এইখান থেকে হিসাব নিকাশ করে যে মানটা P2 এর যে মানটা আসবে এই সূত্র দিয়ে যেন সেই মানটাই আসে, এটা হওয়া উচিত। কিন্তু ওই যে অনেক সময় কি করে টিচাররা ইচ্ছা মতো ডাটা ব্যবহার করে ম্যাথ তোলে, তো এই কারণে মিলে না, এই কারণে এই দুইটা মেথড মেলে নেয়। ঠিক আছে? তো তোমার এই ক্ষেত্রে এটা করা যাবে না। এটা করা যাইতো কখন? কখন যদি উপরের লাইনে শর্ত আরোপ করা না থাকতো তাহলে যাইতো, কিন্তু উপরের লাইনে তো শর্ত আরোপ করা আছে। তাহলে ওই তথ্যের আলোকে তোমার নতুন করে বের করতে হবে আসলে ঘটনা কি ঘটছে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, ডাটাগুলো দেওয়া আছে, এগুলো আসলে মানে প্রকৃতপক্ষে ঠিক ডাটা দেওয়া, কিন্তু ওটা যা দেওয়া আছে আমার তো কোশ্চেনে যা দেওয়া আছে তার প্রেক্ষিতে আমার ম্যাথ করতে হবে। অর্থাৎ এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, প্রথম লাইনে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য দিয়ে মোলার গ্যাস কনস্ট্যান্টের মান 8.316 আসবে না। মোলার গ্যাস কনস্ট্যান্টের মান 8.316 আসবে না। অর্থাৎ তথ্য যা দেওয়া আছে সেই তথ্যগুলাও ম্যাথ তুলতে গেলে তথ্যগুলাও হিসাব নিকাশ করে দিতে হয়। তো এই তথ্যটা ঠিকঠাক দেওয়া নেই, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে ঠিকঠাক দেওয়া নেই। তাহলে এখন তোমরা, এটা তো বইয়ের ম্যাথ, ঠিক আছে, মেবি ইসাক স্যারের বইয়ের ম্যাথ, তো তোমরা কনফিউজড হওয়ার কিছু নাই। তোমাদের যদি এরকম শর্ত আরোপ করে ম্যাথ দেয়, ওকে ঠিক আছে, তাহলে তুমি শর্ত আরোপ করে ম্যাথ দিলে তুমি এভাবে করবা। আর যদি শর্ত আরোপ না করে দেয়, ঠিক আছে, ধরো মোলার গ্যাস কনস্ট্যান্টের মান দেওয়া আছে এবং বলা আছে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে 200 মোল গ্যাস রাখলে কি পরিমাণ চাপ দিবে, ওকে ডাইরেক্ট সূত্র PV = nRT খাটাইতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, বুঝছো? বলো, ঠিক আছে? ম্যাথ তো সহজ ম্যাথ, তো করানোর উদ্দেশ্য হচ্ছে যেন কনফিউশন না হয়। আসলে এখানে যে তথ্য দেওয়া আছে তাতে মোলার গ্যাস কনস্ট্যান্টের মান ঠিক আছে, এটাই হচ্ছে তাই। উপরের লাইনে যে তথ্যগুলো দেওয়া আছে ওখান থেকে মোলার গ্যাস কনস্ট্যান্টের মান হিসাব করে দেখো আর এর মান জীবনও 8.316 আসবে না। আসো এবার একটা ছোট্ট এমসিকিউ টাইপ ম্যাথ করি। কি বলছে দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা নমুনা আর কি, অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের দুটি নমুনার ভর, এখানে কি লেখা হয়ে গেছে, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের দুটি নমুনার ভর, মানে এর হবে, এটা এর হবে, ঠিক আছে? হাইড্রোজেন এবং অক্সিজেনের দুটি নমুনার ভর, আয়তন, চাপ সমান হলে তাদের চরম তাপমাত্রার অনুপাত কত? তো চরম তাপমাত্রা মানে পরম না আর কি, সহজ কথা। চরম তাপমাত্রা মানে তাপমাত্রা, চরম দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের চাইছে তাপমাত্রার অনুপাত কত। তাহলে কি কি গ্যাস? অক্সিজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে দুইটা নমুনা আছে, ধরো এটা একটা পাত্র অক্সিজেন গ্যাস, এটা একটা পাত্র ধরো হাইড্রোজেন গ্যাস, O2 H2। তো কি বলা আছে, অক্সিজেন হাইড্রোজেন দুটি নমুনার ভর, আয়তন, চাপ সমান সমান, তাদের তাপমাত্রার অনুপাত কত? তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, P1 V1 ডিভাইডেড বাই মূল সূত্র N1 T1, P2 V2 ডিভাইডেড বাই N2 T2। প্রশ্ন পড়ে মূল সূত্রটা লিখে ফেলবা, কিছু না বুঝলে এটা লিখে ফেলবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। এবার আসো ভরের কথা যেহেতু বলা আছে, আমার তো এই সূত্রে মোল সংখ্যা আছে, ভর তো নাই। তাহলে একটা কাজ করি, ভর পাওয়া যাবে কাকে ভাঙলে? বলো, ভর পাওয়া যাবে কাকে ভাঙলে? এই যে N কে ভাঙলে, মোল সংখ্যা। তাহলে P1 V1 ডিভাইডেড বাই দেখো T1, মোল সংখ্যা, ভর ভাগ আণবিক ভর, তাহলে M1 ডিভাইডেড বাই আণবিক ভর বড় হাতের M1। তারপর এইখানে P2 V2 T2 M2 বড় হাতের M2, বুঝছো? কি ক্লিয়ার? তাহলে দেখো একটা কাজ করি, এই ওয়ান গুলো আমি বলি হচ্ছে P1 V1 N1 T1, এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের, P2 V2 N2 T2 এটা হচ্ছে ধরো হাইড্রোজেন গ্যাসের। আমাদের কি চাওয়া হয়েছে, তাদের তাপমাত্রার অনুপাত কত চাইছে। তাহলে দেখো একটু দেখো কি কি সেম, কি কি সেম পড়ি তো, একটা একটা করে পড়ি। ভর সেম, ওকে, তাহলে ভর কাটাকাটি, M1 M2 কাটাকাটি। তারপরে আয়তন সেম, ভালো কথা, V1 V2 ও কাটাকাটি। চাপও সমান, ভালো কথা, P1 P2 কাটাকাটি। বড় বড় হাতের M1 আর বড় হাতের M2 কাটবা? বলো কাটবা? এখানে কি কাটা যাবে না, অক্সিজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস আণবিক ভর আলাদা। তো
তাহলে বড় হাতের M1 বড় হাতের M2 কিন্তু কাটাকাটি হবে না, এটা অক্সিজেন গ্যাসের আণবিক ভর, এটা হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর। তো টেম্পারেচারের রেশিও চাইছে, হয়েই তো গেছে ম্যাথ। তাহলে টেম্পারেচারের রেশিও আমি বলি যদি T1/T2, তো দেখো তো T2 এর সাথে কি গুণ, T2 এর সাথে M1 গুণ, বড় হাতের M1 গুণ T2 এর সাথে, আর T1 এর সাথে কি গুণ, বড় হাতের M2 গুণ। তো হয়েই তো গেছে। তো T1 কার ছিল, অক্সিজেনের, তো অক্সিজেনের আণবিক ভর কত, 32 গ্রাম, আর হাইড্রোজেনের এই যে 2 ছিল হচ্ছে, 2 গুলা ছিল হচ্ছে হাইড্রোজেনের, তো হাইড্রোজেনের আণবিক ভর কত, 2। তাহলে 16/1, 16/1, তো অনুপাত কত, 16:1। তাদের তাপমাত্রার অনুপাত চাইছে 16:1, বুঝছো? সহজ কি, ক্লিয়ার? দেখি ওই ব্যাপারগুলো কি করছে দেখি। কি ক্লিয়ার? এখানে মোল সংখ্যা মানে এই যে কি করছি, মোল সংখ্যা মানে ভর ভাগ আণবিক ভর, বুঝছো? এগুলো সব ভেঙে দেখানো আছে, প্রিভিয়াস ক্লাস দেখবা দেখবা সবকিছু ভেঙে দেখানো আছে। ঠিক আছে, ওকে ডান। এবার আসো কি বলছে দেখো, একটি পাহাড়ের উপরে তাপমাত্রা আর চাপ যথাক্রমে এত এত, পাদদেশে তাপমাত্রা ও চাপ যথাক্রমে এত এত, পাহাড়ের উপরে ও নিচে বায়ুর ঘনত্বের অনুপাত কত। এই ও গুলা সব র হবে আর কি, হ্যাঁ বুঝছো? ঘনত্বের অনুপাত কত তুলনা করতে বলছে। তাহলে দেখো বুঝি, একটা পাহাড় আঁকো, একটা পাহাড় আঁকলাম, ধরো এই যে পাহাড়, ধরো তুমি দার্জিলিং ঘুরতে গেছো, তো এই পাহাড়ের নিচে এবং উপরে, তো পাহাড়ের উপরে তাপমাত্রা ধরলাম, উপরেরটাকে আমি বললাম T1, 7°C, তাপমাত্রা 7°C, চাপ প্রেসার P1, এটা হচ্ছে 70 সেন্টিমিটার মার্কারি চাপ। পাদদেশে তাপমাত্রা ও চাপ যথাক্রমে, পাদদেশে তাপমাত্রা T2 27°C, আর চাপ যথাক্রমে 76 সেন্টিমিটার মার্কারি চাপ, তাহলে P2 এটা হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি চাপ। ঠিক আছে, এটা দেওয়া আছে। বলছে উপরে ও নিচে বায়ুর ঘনত্বের তুলনা করো, ঘনত্বের তুলনা, ঘনত্ব লাগবে। তাহলে ঘনত্ব কিভাবে পাওয়া যাবে দেখো তো, ঘনত্ব কিভাবে পাওয়া যাবে, কি বলছিলাম, P1 V1 N1 T1 সমান সমান P2 V2 N2 T2, মনে পড়ে, N2 T2 সূত্র। তো দেখো যেহেতু একটু আগে ভেঙে চুরে লিখছি, তো একবারে আমি এখানে লিখে দিব, এই যে এটা M2, এটা বড় হাতের M2, এটা M1 বড় হাতের M1, বুঝলা? এইবার আসো, ঘনত্ব লাগবে, আয়তনকে ভাঙলে ঘনত্ব পাওয়া যাবে, রো ইকুয়াল টু M/V, তাহলে V ইকুয়াল টু M/ρ, তাহলে P1 V ইকুয়াল টু M/ρ, V ইকুয়াল টু M/ρ, তাহলে M1 ডিভাইডেড বাই ρ1, এই যে ρ1 বড় হাতের M1 থাকলো, এখানে M1 থাকলো, T1 থাকলো, বুঝলা? এই যে V ইকুয়াল টু M1/ρ1, এই যে V ইকুয়াল টু M1/ρ1, তাহলে এখানে কি হবে, এখানে হবে এই যে P2 M2 M2 T2, এবার V2 ইকুয়াল টু V ইকুয়াল টু M/ρ, তাহলে ছোট হাতের M2 নিচে হচ্ছে ρ2। তাহলে এইবার আসো দেখি কি কি কাটাকাটি করা যায়। কাটাকাটি করা যায় M1 M1 M2 M2 এগুলা কাটাকাটি করা যায়, ঠিক আছে, এগুলা কাটাকাটি করা যায়। আর কি কাটাকাটি করা যায়, বড় হাতের M1 আর বড় হাতের M2 কাটাকাটি করা যায়। কেন, নিচে বায়ুর উপরেও বায়ুর, তাহলে বায়ুর আণবিক ভর সেম, ঠিক আছে। বায়ু গ্যাস মিক্সার হোক, গ্যাস মিক্সার হোক, নিচেও যে গ্যাস মিক্সার, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন একসাথে মিক্সার, উপরেও হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন একসাথে মিক্সার, তাহলে নিচেও বায়ু উপরেও বায়ু, তাহলে আণবিক ভরটাও সেম। আর M1 ছোট হাতের M1 ছোট হাতের M2, ছোট হাতের M1 ছোট হাতের M1 উপরে নিচে কাটাকাটি, নিচে এখানেও ছোট হাতের M2 উপরে ছোট হাতের M2 উপরে নিচে কাটাকাটি, বাদ। তাহলে সূত্র কি থাকলো, এই যে অনেকে ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করে, তো ডাইরেক্ট সূত্রটা আসে কোত্থেকে বুঝতে তো হবে নাকি। এবার তোমার যদি মনে হয় যে ভাই আমি খুবই পারদর্শী, আমি ডাইরেক্ট এই সূত্রটা লিখে ফেলতে পারি, ওকে তাহলে লিখবা, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে একটু ভেঙে দেখাই দিলাম সূত্রটা কিভাবে আসে। এই যে ঘনত্ব চাইছে, তাহলে ঘনত্বের জন্য সূত্র একবার লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি ধরো যে 2-1বার ম্যাথ করতে করতে যখন হাত চলে আসবে, তখন আর এত কিছু হিসাব করা লাগবে না, দেখবা মনে মনে হিসাব হয়ে গেছে, ডাইরেক্ট এই লাইনটা লিখে ফেলছে। এইবার আসো, তাহলে ঘনত্বের তুলনা করতে বলছে, ম্যাথ তো হয়ে গেছে। তাহলে প্রেসার P1 70 সেন্টিমিটার ছিল, ঠিক আছে, এটা ছিল 70 সেন্টিমিটার, এটা ρ1, এই যে এখানে ঘনত্ব, বায়ুর ঘনত্ব ρ1, আর এখানে বায়ুর ঘনত্ব হচ্ছে ρ2। তাহলে T1 এর মানটা হচ্ছে 7 + 273,
P2 প্রেসার 76 সেন্টিমিটার, রো 2, আর T2 কত 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 প্লাস 273। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার রো 1 এবং রো 2 এর অনুপাতটা বের করবা, কি পারবা না? রো 1 এবং রো 2 এর অনুপাতটা বের করবা, কি পারবা না বলো? ঠিক আছে, এই তো হয়ে গেল। এটা কিন্তু খুব সুন্দর ম্যাথ, ঠিক আছে, এটা কিন্তু খুবই সুন্দর ম্যাথ, এটা কিন্তু আসার মতো একটা ম্যাথ, ইঞ্জিনিয়ারিং এ আসার মতো ম্যাথ। কি ক্লিয়ার? ওকে, নেক্সট আসো, দেখো 9 নম্বর ম্যাথ কি বলছে, স্থির চাপে এত আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 68.25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করার ফলে এর আয়তন এতটুকু বৃদ্ধি পায়। তাহলে পরম শূন্য তাপমাত্রার মান বের করতে বলছে। এটা কোনো কোশ্চেন হলো? বলো তো, পরম শূন্য তাপমাত্রার মান বের করতে বলছে। পরম শূন্য তাপমাত্রা তো -273 ডিগ্রি সেলসিয়াস, শেষ। তা আবার পরম শূন্য তাপমাত্রার মান কি বের করব? তুমি মুখস্থ যদি লিখে দাও পরম শূন্য তাপমাত্রার মান -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই ম্যাথটার মাহাত্ম কি থাকবে? এই ম্যাথটা তোমাকে দেওয়া হয়েছে কেন? এক্সপেরিমেন্টালি তুমি এখান থেকে এই ম্যাথ থেকে ডাটা নিয়ে, তথ্য নিয়ে, হিসাব করে তুমি পরম শূন্য তাপমাত্রার মানটা বের করবা। তুমি মুখস্থ লিখে দিলে হবে, ঠিক আছে? ধরো গ্যাসের আয়তন প্রসারণ সহগ মুখস্থ বলে দিলে হবে না। তারপরে পরম শূন্য তাপমাত্রা চাইছে, প্রশ্নে তথ্য দিয়ে, তথ্য উপাত্ত দিয়ে তোমাকে বের করতে বলছে, তাহলে হিসাব করে তোমার বের করতে হবে। তাহলে স্থির চাপে চাপ স্থির কার সূত্র? চাপ স্থির, আয়তন আর তাপমাত্রার সম্পর্ক কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র থেকে এই যে তথ্য উপাত্তগুলা ব্যবহার করে আমার পরম শূন্য তাপমাত্রার মানটা বের করে দেখাইতে হবে। এবং এখানে যে তথ্য দেওয়া আছে তাতে হয়তো আমরা আশা করতেছি যে আমরা হিসাব নিকাশ করলে ওই -273 ডিগ্রি সেলসিয়াসই পাবো, এটা পাওয়া উচিত আর কি। চলো দেখি পাই কিনা। তাহলে কি বলা হচ্ছে দেখি, স্থির চাপে বুঝলাম, তাহলে পি কনস্ট্যান্ট। এত আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে, এত আয়তনের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মানে উত্তপ্ত করা শুরু করছি, তাহলে ভাইয়া এটা হচ্ছে V0, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন। এত থেকে এত পর্যন্ত উত্তপ্ত করার ফলে এত বৃদ্ধি পাইছে, এটা এতটুকু বৃদ্ধি পাইছে, এতটুকু কিন্তু হয়নি, এতটুকু বৃদ্ধি পাইছে, তার মানে এটা ডেল ভি, আয়তনের বৃদ্ধি। ডেল ভি মানে কি? ভি থেটা মাইনাস V0, বুঝছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ওই যে উপরে দেওয়া ছিল, আর থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এই পর্যন্ত তুমি উত্তপ্ত করার পরে নতুন করে আয়তন যেটা হইলো ভি থেটা। তাহলে এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে কতটুকু বাড়লো। পরম শূন্য তাপমাত্রার মান চাইছে, পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা দেখো তো পরম শূন্য তাপমাত্রায় কি ঘটনাটা ঘটে? পরম শূন্য তাপমাত্রায় কি ঘটনাটা ঘটে? পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, এই যে ভি থেটা V0 1 প্লাস গামা পি থেটা। তাহলে পরম শূন্য তাপমাত্রা এই যে থেটার মানটা, এটা যদি পরম শূন্য তাপমাত্রা হয় তাহলে ভি থেটা হবে 0, এটা হবে 0। আচ্ছা ঠিক আছে, এটা যদি 0 হয় দেখি কি হয়। এটা যদি 0 হয় তাহলে V0 1 প্লাস গামা পি থেটা, তাহলে 1 প্লাস গামা পি থেটা সমান সমান 0, কারণ V0 এই পাশে আসলে 0 সাথে ভাগ হইতো 0ই হবে। তাহলে 1 প্লাস গামা পি থেটা সমান সমান 0, বুঝছো? তাহলে গামা পি থেটা ইকুয়াল টু -1, তাহলে থেটা ইকুয়াল টু কত? থেটা ইকুয়াল টু কত বলো, একবারে লিখে দিই। তাহলে থেটা ইকুয়াল টু কত? -1 ডিভাইডেড বাই গামা পি। অর্থাৎ স্থির চাপে আয়তন প্রসারণ সহগের যে মানটা হবে এই গ্যাসের ক্ষেত্রে, স্থির চাপে আয়তন প্রসারণ সহগের যে মানটা হবে সেই মানটাকে ইনভার্স করে সামনে একটা মাইনাস লাগাই দিবা, তাহলে সেটাই হবে পরম শূন্য তাপমাত্রা। তাহলে আয়তন প্রসারণ সহগটা আমার দরকার, আয়তন প্রসারণ সহগ না পাইলে কিন্তু আমি পরম শূন্য তাপমাত্রা থেটা পাবো না। তাহলে আয়তন প্রসারণ সহগ বের করার জন্য উপরে তথ্যগুলো দেওয়া আছে। এইবার আসো উপরে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো ব্যবহার করি। আমরা জানতাম ভি থেটা ইকুয়াল টু V0 1 প্লাস আলফা থেটা, তাহলে ভি থেটা ইকুয়াল টু V0 প্লাস V0 আলফা থেটা। এই V0টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ভি থেটা মাইনাস V0 সমান সমান V0 আলফা থেটা। ভি থেটা মাইনাস V0 দ্যাট ইজ ডেল ভি, ভি থেটা মাইনাস V0 দ্যাট ইজ ডেল ভি। এই ডেল ভি হচ্ছে V0 আলফা থেটা, ঠিক আছে? কি কথা কি বুঝছো? ও সরি 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 সরি, বয়স হয়ে গেলে যা হয়। আলফা দিচ্ছি কেন, গামা হবে, সরি এটা তো গামা, গামা পি, আলফা কেন দিচ্ছি? ওই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে ফেলছি ভুল।
সরি ভুল হয়ে গেছে, মাফ করে দাও। গামা পি থিটা, তাহলে গামা পি ইকুয়াল টু কত? অতএব গামা পি স্থির চাপে আয়তন প্রসারণ সহগ ডেল ভি ডিভাইডেড বাই ভি নট থিটা। তাহলে আসো মান বসাই। ডেল ভি এর মান এই যে আয়তন কতটুকু বৃদ্ধি পাইলো 1 × 10⁻³ ডিভাইডেড বাই ভি নট এর মান 4 × 10⁻³ আর থিটার মান 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এত, তাহলে এইটা হচ্ছে আমার থিটা। তাহলে 68.25 68.25 ডিগ্রি সেলসিয়াস আর কি। তাহলে এইটা হচ্ছে গামা পি এর মান। তাহলে দেখি গামা পি এর মানটা কত আসে। 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ডিভাইডেড বাই 4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 68.25, তাহলে আসছে এই দেখো 1/273, একবারে কাটাই এত পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গামা পি। তাহলে এই যে থিটা ইকুয়াল টু পরম শূন্য তাপমাত্রা, তাহলে অতএব পরম শূন্য তাপমাত্রা তাহলে থিটা ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই গামা পি। তাহলে -1 ডিভাইড, একে উল্টাই দাও সামনে মাইনাস, তাহলে -273 পার ডিগ্রি সেলসিয়াস উল্টে গিয়ে কি হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস। শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সুন্দর করে হিসাব নিকাশ করেই তথ্য দেওয়া আছে, তো খুবই ভালো। এরকম হিসাব নিকাশ করে সুন্দর তথ্য দেওয়া থাকলেই ভালো। কিন্তু আমরা কি করলাম, যে তথ্যগুলো দেওয়া আছে তাতে পরম শূন্য তাপমাত্রার মান বের করলাম, আসলো ধরো যে -400 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তো ভালো হইল না। এই কারণে তথ্য উপাত্তগুলা বুঝে শুনে দেওয়া উচিত, টিচারদের এই কাজটা করা উচিত। কি বুঝতে পারছো? যে তাপমাত্রায় আয়তন শূন্য হয় সেটা পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আয়তন প্রসারণ সহগের বিপরীত রাশি, ঠিক আছে, মাইনাস সামনে দিয়ে বিপরীত রাশি। তাহলে এবার আয়তন প্রসারণ সহগ, এই উপরের তথ্য থেকে আয়তন প্রসারণ সহগের মানটা বের করো, তারপর তারা উল্টে দাও, সামনে একটা মাইনাস দিয়ে দাও, হয়ে গেল, শেষ। অনেক সহজ। চলো, স্থির চাপে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব যদি এত হয়, কত তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্ব এত হবে? তাহলে স্থির চাপে প্রেসার পি কনস্ট্যান্ট, অলরেডি এই টাইপের একটা ম্যাথ হয়ে গেছে করা। তাহলে পি কনস্ট্যান্ট বলছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব, কোনো গ্যাসের T1 ঘনত্ব, এটা ρ1, তাহলে কত তাপমাত্রায়, মানে T2 চাইছে ওই গ্যাসের ঘনত্ব এত হবে, এটা ρ2, বুঝছো, এটা ρ2 ওই গ্যাসের, তার মানে ওই মোল সংখ্যা, ওই ভরের গ্যাসের ভর সেম, মোল সংখ্যা সেম, তাহলে ঘনত্বের সাথে কার সম্পর্ক, তাপমাত্রা, চাপটা কনস্ট্যান্ট। তাহলে একটু আগেই দেখো আমরা কিন্তু সূত্র পাইছিলাম, এরকম সূত্রটা পাইছিলাম, দেখো তো মনে পড়ে কিনা। P1 ডিভাইডেড বাই ρ1 T1 সমান সমান P2 ডিভাইডেড বাই ρ2 T2, এটাই কিন্তু পাইছিলাম লাস্টে গিয়ে। তোমার বলছিলাম তুমি চাইলে একবার এটা লিখতে পারো। এবার বলো কি বলছে, স্থির চাপে, তার মানে P কনস্ট্যান্ট, তাহলে উপর থেকে P বাদ, Pটা কনস্ট্যান্ট, তাহলে P1 P2 বাদ, তাহলে P1 P2 বাদ থাকলে সূত্রটা কি থাকে বলতো, নিচে থেকে ρ1 T1 সমান সমান থাকে ρ2 T2, শেষ। এবার মানগুলো বসাই দিবা। তাহলে ρ1 এর মানটা কত 28, T1 এর মান 37 প্লাস 273, তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে, T2 এর মানটা বের করতে হবে, আর ρ2 কত হবে 48। তাহলে এখান থেকে T2 এর মানটা হিসাব করে বের করবা, T2 এর মানটা হিসাব করে বের করবা, এত কেজি পার মিটার কিউব, বুঝছো, কেজি পার মিটার কিউব। ঘনত্ব বের করতে হবে না, কি করছে এটা ঘনত্ব তো বের করতে হবে না, ঘনত্ব না, তাপমাত্রা, কি তাপমাত্রা, তাহলে কোন এককে কেলভিন আঁকো, ঠিক আছে, কেলভিন আঁকো। 161.45, ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ডান। সহজ ম্যাথ এগুলা এমসিকিউ। এবার কি বলছে দেখো, নির্দিষ্ট ভর বিশিষ্ট, ভর সেম, ভালো কথা, তাহলে নির্দিষ্ট ভর বিশিষ্ট এম কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভর নির্দিষ্ট মোল সংখ্যা আর কি। তাহলে এম নির্দিষ্ট ভর বিশিষ্ট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 5 × 10⁵ প্যাসকেল চাপে কোন গ্যাসের ঘনত্ব 10 কেজি পার মিটার কিউব। তাহলে তাপমাত্রা T1, চাপ P1, ঘনত্ব ρ1। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় T2, এটা T2 চাপে উক্ত গ্যাসের ঘনত্ব, উক্ত গ্যাসের ওই গ্যাসটারই, সেম ভরের ওই গ্যাসটারই ঘনত্ব ρ2 কত হবে। তাহলে বোঝা গেছে কি করতে হবে, P1 ডিভাইডেড বাই ρ1 T1
সমান সমান P2 ডিভাইডেড বাই রো টু T2। এই ঘনত্বের ম্যাথগুলা কিন্তু বেশিরভাগ সময় আসে। তাহলে P1 এর মান 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, রো 1 10, T1 0 প্লাস 273 মানে শুধু 273। তাহলে রো 2 এর মান বের করতে চাই, T2 এর মান কত 25 প্লাস 273, আর উপরে P2 12 গুণ 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ঠিক আছে, সব জানো, শুধু জানো না রো 2 এর মান। সুন্দর করে রো 2 এর মানটা বের করে দিবা, শেষ। এই যে অনেকে করে ফেলছে 21.98, বসে দাও বক্সের মধ্যে, বসে দাও 21.98, ঠিক আছে। ওকে, নেক্সট চেঞ্জ করলাম। হ্যাঁ, নেক্সট আসো, দেখো এইবার আসো আমরা আসলে রিটেন টাইপের ম্যাথের মধ্যে যাচ্ছি এখন। ঠিক আছে, এর আগেও দু একটা ম্যাথ ছিল রিটেন টাইপ, সবই আর কি মিলানো আসে। তো দেখো এবার একটু বুঝতে হবে কি বলছে, দেখি একটু পড়ি আগে। ধরো তোমার কথাই বলি, তুমি একদিন একটা গাড়ি নিয়ে একটা শহরে গেছো। তো তোমার গাড়ির যে চাকাটা, সেই চাকায় তুমি ব্যারোমিটার দিয়ে, মানে চাপ মাপক যন্ত্র যেটা, তো তুমি চাপ মেপে দেখছো গাড়ির চাকার ভেতরে গ্যাসের যে চাপটা, সেই চাপটা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তুমি দেখলা গাড়ির চাকার টায়ারের চাপ মেপে দেখলা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। যে শহরে গেছো সেই শহরের তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। যে শহরে তুমি গেছো সেই শহরের বায়ুর তাপমাত্রা, বায়ুমণ্ডলের চাপ তোমার বলে দেওয়া আছে। আর গাড়ির চাকার চাপটা তুমি পরিমাপ করে পাইছো হচ্ছে মেপে, পরিমাপ করে, কিন্তু কথাটা খেয়াল করো, পরিমাপ করে পাওয়া গেছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তুমি এবার অন্য একটা শহরে গেছো। এবার তুমি অন্য একটা শহরে যাওয়ার পরে দেখলা সেই শহরের বায়ুর তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই শহরের বায়ুমণ্ডলের চাপ একটু বেশি। কত বেশি, কত হচ্ছে 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল, সরি বেশি না কম, 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল। এবার বলা হচ্ছে তখন তার গাড়ির টায়ারের চাপ মেপে কত দেখা যাবে। তখন গাড়ির চাকার টায়ারের চাপ মেপে কত দেখা যাবে। এই যে একজন অলরেডি উত্তর বলে ফেলছে, এই কেমনে বললো উত্তর। তাহলে তখন তার গাড়ির টায়ারের চাপ কত মেপে দেখা যাবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আসুন শুরু করি। যে জিনিসটা সুন্দর করে বুঝতে হবে সেটা হচ্ছে গাড়ির চাপ মেপে যেটা দেখলো সেটা গাড়ির টায়ারের ভিতরের অরিজিনাল চাপ না। মেপে যেটা দেখা যাবে সেটা হচ্ছে নিট চাপ, নিট প্রেসার, নিট প্রেসার, নিট প্রেসার। আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা কি। এইটা হচ্ছে চাকাটা, এই যে এটা হচ্ছে গাড়ির চাকা। তাহলে চাকার ভেতর তো হাওয়া আছে, তো এই হাওয়া চাপ দিচ্ছে বাইরের দিকে। তাহলে দেখো ভালো করে বোঝো, এই হাওয়াটা চাপ দিচ্ছে বাইরের দিকে, আর বায়ুমণ্ডল চাপ দিচ্ছে এই যে এভাবে। তাহলে এই প্রেসারটা বায়ুমণ্ডলের প্রেসার। দেখো চাপের আসলে দিক হয় না, কিন্তু এটা বোঝানোর জন্য আমি দিচ্ছি আর কি, মানে চাপের প্রেসারের জন্য অনুভূত বল আর কি। তাহলে বাইরের যে বায়ুমণ্ডলের চাপ, তার জন্য যে বলটা সেটা এদিকে, আর ভিতরে ভিতরে যে বাতাসটা আছে তার জন্য যে বলটা সেটা হচ্ছে এই বরাবর। এই যে দেখো দুইটা ডিরেকশন আমি দিলাম। বলো তো কোন জায়গায় চাপটা বেশি, টায়ারের ভেতরে চাপটা বেশি না বাইরে চাপটা বেশি? এটা খুবই কমন সেন্স। কোথায় চাপটা বেশি? চাপটা ভেতরে বেশি। ভেতরে বেশি বলেই টায়ার যখন ফেটে যায় তখন ভেতর থেকে হাওয়াটা বাইরে চলে আসে। কিন্তু যদি এমন হইতো বায়ুমণ্ডলের চাপটা বেশি, টায়ারের ভেতরে চাপটা কম, তাহলে তো কি হইতো, বাইরে থেকে হাওয়া গিয়ে টায়ারের মধ্যে ঢুকতো। তাই কি হয়? হয় না। তাহলে কি হচ্ছে, তাহলে ভেতরে চাপটা বেশি আর বাইরে চাপটা কম। মেপে যেটা দেখা যাবে সেটা হচ্ছে নিট চাপ। মেপে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিট চাপ। তাহলে বায়ুমণ্ডলের যে চাপটা পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই যে পি এটিএম লিখলাম, আর ভেতরে যে চাপটা সেটা হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ, ভেতরের চাপ সেটা হচ্ছে ধরলাম P1। তাহলে আমি মেপে যেটা পাবো সেটা হচ্ছে নিট চাপ, বাইরের চাপ ভেতরের চাপের নিট মানটা আমি পাবো মেপে যেটা পাওয়া যাবে। কথা বুঝছো? এই জিনিসটা খালি মাথায় রাখতে হবে। ম্যাপটা পাওয়ার জন্য তোমার এই জিনিসটাই খালি বুঝতে হবে যে আমি মেপে যেটা পাবো সেটা হচ্ছে এই দুইটা চাপের নিট, নিট মানটা, চাপের নিট ফলাফলটা পাবো আমি। তাহলে বলো কোনটা বেশি? P1 বেশি। আর কোনটা কম? পি অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কম। তাহলে মেপে যেটা পাওয়া গেল, মেপে কত পাওয়া গেল? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাওয়া গেল। তাহলে সেইটা হবে নিট চাপ, দ্যাট ইজ P1 মাইনাস পি অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার 2 ইন্টু
10⁵, P1 এর মানটা আমি জানি না, গ্যাসের ভেতরের চাপটা কত সেটা আমি জানি না, মেপে যেটা পাইছি সেটা জানি, আর P অ্যাটমসফিয়ারিক প্রেসার বায়ুমণ্ডলের চাপ, ওই শহরের বায়ুমণ্ডলের চাপটা দেওয়া আছে এটা আমি জানি। তাহলে এখান থেকে গ্যাসের ভেতরে আসলে চাপটা হচ্ছে P1, সেটা হচ্ছে 3 × 10⁵ প্যাসকেল। দেখো এটা আমি বের করে ফেললাম। অন্য একটা শহরে যাওয়া হয়েছে। আচ্ছা এখানে একটু তাপমাত্রাটা বলে রাখি, এখানে তাপমাত্রা ছিল কত, তাপমাত্রা ছিল হচ্ছে 27°C তাপমাত্রা, তাহলে T1 এটা হচ্ছে 27°C। এবার আসো, চাকাটা অন্য কোনো শহরে গেছে, গাড়িটা নিয়ে তুমি অন্য কোনো শহরে গেছো, ওই একই চাকা কিন্তু, ঠিক আছে, আয়তন সেম। এই প্রশ্নের পাশে লেখাও ছিল যে আয়তন সেম ধরবা, বা আয়তন ধরো, আয়তন দুইটা শহরেই চাকার আয়তন একই, এটা না বলে দিল আমরা বুঝি যে চাকার আয়তন একই, ওই চাকা নিয়েই তো তুমি অন্য শহরে গেছো, তাহলে আয়তনের তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে আয়তনটা ফিক্সড আছে। এবার আসো, এবার অন্য শহরে ভেতরের যে প্রেসারটা, সেই প্রেসারটার নাম দিলাম P2। বায়ুমণ্ডলের চাপ এইটা হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা অন্য কোনো শহরের P অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটা দেওয়াই আছে 6.7 × 10⁴ প্যাসকেল। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে কত, 1 × 10⁵ প্যাসকেল। তাহলে অন্য কোনো একটা শহরে প্রেসারটা হচ্ছে 6.7 × 10⁴ প্যাসকেল, এটা হচ্ছে অন্য কোনো একটা শহরে বাইরের প্রেসার। তাহলে এইবার বলো, এইবার মেপে যেটা দেখা গেল, মেপে যেটা দেখা গেল সেটা কিন্তু বলে দেওয়া নেই, ওইটাই আমার বের করতে হচ্ছে। মেপে কত দেখা গেল, ধরি মেপে দেখা গেল x, ধরি মেপে দেখা গেল x, ধরি মেপে দেখা গেল x, x হচ্ছে প্রেসার, ধরি মেপে দেখা গেল x পরিমাণ, তাহলে মেপে দেখা গেল সেইটা x টা হবে P2 - P1, ওই যে আগের মতো P অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে। কারণ মেপে আমি যখন মেপে দেখব তখন মেপে যেটা দেখবো সেটা হবে নিট, বাইরে আর ভেতরের নিট, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলেই নিট মানটা পাওয়া যাবে। তাহলে P2 টা কি হবে, P2 টা হবে x + P অ্যাটমসফিয়ারিক প্রেসার, দ্যাট ইজ 6.7 × 10⁴ প্যাসকেল। আর টেম্পারেচারটা দেওয়া আছে, টেম্পারেচারটা কত দেওয়া আছে দেখো তো, 12°C, 12°C, টেম্পারেচার 12°C। আয়তনের পরিবর্তন নেই, আয়তন কনস্ট্যান্ট, চাপের আর তাপমাত্রার পরিবর্তন। তাহলে আয়তন কনস্ট্যান্ট থাকলে চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কি, সমানুপাতিক। তাহলে এই সূত্রটা কি হবে, সূত্রটা হবে P1/T1 P2/T2, P1/T1 P2/T2। তাহলে প্রেসার P1 3 × 10⁵, বুঝছো, আর 27 + 273 300 আর কি, 27 + 273। P2 এর মান x + 6.7 × 10⁴ ডিভাইডেড বাই T2, T2 এর মান 12 + 273, 12 + 273, সবই তো জানি। তাহলে একমাত্র অজানা মান কার, অজানা মান কার, x এর। তাহলে x এর মানটা বের করবা 2.18 × 10⁵, নাও তোমাদের বিশ্বাস করলাম, হ্যাঁ এটাই অ্যান্সার, 2.18 × 10⁵ প্যাসকেল। কি ক্লিয়ার? এটা কিন্তু সুন্দর ম্যাথ। তাহলে কি শিখলাম আমরা, মেপে যেটা দেখা যাবে, যখন তোমাকে বলবে টায়ারের ভেতর চাপ মেপে দেখা গেল, এত মেপে দেখা গেল যেটা সেটা হচ্ছে নিট, কারণ চাকার বাইরেও চাপ আছে, চাকার ভেতরেও চাপ আছে, বাইরের চাপটা বায়ুমণ্ডলের চাপ, ভেতরের চাপটা গ্যাসের চাপ। তাহলে আমাদের দেখতে হবে নিট চাপ কত, তাহলে ভেতরে গ্যাসের চাপটা বেশি, সেটা থেকে বাইরের বায়ুমণ্ডলের চাপটা বাদ দিলে তুমি নিট চাপটা পাবা, আর মেপে দেখা যাবে সবসময় নিট চাপ। এটুকু মাথায় রাখলে তোমার ম্যাথ হয়ে যাবে। কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ডান। দেখো এবার একটা ছোট্ট ম্যাথ করে দেখি। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত সেটা বের করতে বলছে। আদর্শ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা হচ্ছে 0°C। ফিজিক্সে আদর্শ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা, এগুলো হচ্ছে 0°C। স্বাভাবিক তাপমাত্রা বললে, নর্মাল টেম্পারেচার বললে, এটা তো আসলে 25°C হওয়া উচিত, কিন্তু ফিজিক্সে দেখবা বিভিন্ন জায়গায় নর্মাল টেম্পারেচারটাকেও 0°C ধরে, কিন্তু কেমিস্ট্রিতে আবার ঠিকঠাক করছে, ঠিক আছে, কেমিস্ট্রিতে আবার ঠিকঠাক করছে। তো প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা, এগুলো যদি বলা থাকে তাহলে তুমি বুঝে যাবে যে হ্যাঁ আদর্শ তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা বা প্রমাণ তাপমাত্রা এটা হচ্ছে 0°C, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কি ক্লিয়ার? তাহলে এবার আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন এবং একক আয়তনে অনুসংখ্যা বের করতে বলছে। আদর্শ তাপমাত্রা 0°C, চাপ হচ্ছে P = 1 × 10⁵, নরমালি এটাই লিখি আমরা। আচ্ছা পুরো মানটা যদি কেউ লিখতে চাও লিখবা
1.05325 ইন্টু 10⁵ এটা হচ্ছে চাপ, আদর্শ চাপ। 1 মোল গ্যাসের আয়তন বের করতে বলছে, PV = nRT। শেষ। ঠিক আছে, যেহেতু অন্য কোনো তথ্য দেওয়া নেই, তা আমি কি করব, PV = nRT খাটাবো। তাহলে P এর মান 1.05325 ইন্টু 10⁵। আয়তনের মানটা বের করতে হবে, মোল সংখ্যা হচ্ছে 1 মোল, আর এর মান 8.316 SI এককে, টেম্পারেচার 0°C মানে 273 কেলভিন। তাহলে এখান থেকে জানি না একমাত্র V এর মান। ওকে, V এর মানটা বের করে নিব। তাহলে 8.316 এক্সপোনেনশিয়াল ফাংশন না, লাগবে না, গুণ 273 ভাগ 1.05325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5। তাহলে 2.155 ইন্টু 10⁻² মিটার কিউব, এটা হচ্ছে আয়তন। শেষ, আয়তন হয়ে গেল। কি বের করছো, আয়তন বের করছো। 1.01 হবে, 1 পয়েন্ট, কি করছে এটা, 1.01 হবে। দেখছো কি করছে এটা, 1.01, সরি 1.01 হবে। তাহলে দেখি, তাহলে 8.316 গুণ 273 ভাগ 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5। তাহলে 2.24 ইন্টু 10⁻², এটা মিটার কিউবে। দেখো লিটারে করলে যে 22.4 লিটার, যদি লিটারে লিখতে চাও লিখতে পারো, 22.4 লিটার যদি লিটারে লিখতে চাও, তো মিটার কিউব রাখলেও হবে, কোনো সমস্যা নেই। কি ক্লিয়ার? এবার কি বলছে দেখো, বলছে একক আয়তনে অণুর সংখ্যা নির্ণয় করো। একক আয়তনে অণুর সংখ্যা ঐকিক নিয়ম করেও করতে পারো। ঠিক আছে, ঐকিক নিয়ম করেও তুমি করতে পারো একক আয়তনে অণুর সংখ্যা কত। তো একক আয়তনে অণুর সংখ্যা এটা বের করার আর একটা সহজ উপায় আছে, ম্যাথমেটিক্যালি চিন্তা করা, সূত্র দিয়ে চিন্তা করা। ঐকিক নিয়ম কে করে, এই বয়সে এসে কেউ ঐকিক নিয়ম করে বলো? তাহলে কি করে হিসাব করব, সূত্র দিয়ে, PV = nRT। আচ্ছা চিন্তা করো তো, ভি আয়তনে অণুর সংখ্যা n, অতএব একক আয়তনে অণুর সংখ্যা n/v, এটা না একক আয়তনে অণুর সংখ্যা। আমার তো এইটা বের করতে হবে, বড় হাতের n ডিভাইডেড বাই বড় হাতের v। তো এখানে কোথায় আছে, এখানে তো মোল সংখ্যা, এখানে তো অণুর সংখ্যা নেই। মোল সংখ্যাকে ভাঙলেই অণুর সংখ্যা পাওয়া যায়। কেমনে? PV = অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। দেখো তো মোল সংখ্যা না, আর টি, শেষ হয়ে গেল। তাহলে কি বের করতে হবে, আমাদের চাইছে কি একক আয়তন অণুর সংখ্যা, n/v চাওয়া হয়েছে, তো v এর সাথে p আর n এ গুণ, আর n এর সাথে গুণ হচ্ছে r * t। ওকে, নাও শেষ, ম্যাথ শেষ। তাহলে 1.01325 ইন্টু 10⁵, 6.02 ইন্টু 10⁻23, বুঝছো, ডিভাইডেড বাই আর এর মান 8.316, টেম্পারেচার 273। তুমি কিন্তু চাইলে ঐকিক নিয়ম করেও করতে পারতা, কিন্তু আমার ঐকিক নিয়ম ভালো লাগে না, তাই আমি করি না। 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 গুণ 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23, আর নিচে 8.316 ইন্টু 273। দেখো তো 2.68 ইন্টু 10⁻25t, এত টি আসছে কিনা দেখো। ঠিক আছে, গুড, ভেরি গুড। সহজ না বলো, পারা যাবে না? সবই সূত্রের খেলা। এবার দেখো, এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ। দেখি তোমরা করো তো, তোমরা করো, করে আমাকে উত্তর বলবা দেখি। করো, করে আমাকে উত্তর বলবা, 1 মিনিট টাইম। আহমেদ সরোয়ার, চ্যাপ্টার শেষ হইতে কয়টা ক্লাস লাগবে? লাগবে ধরো এখনো 50টা ক্লাস লাগবে, 100টাও লাগতে পারে।
কুরাইশ ইবনে সিনহা। আর কয়টা লাগবে? আর কয়টা লাগবে? ধরো আরো 100-200টা। ভাইয়া লেকচার স্লাইড তো দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। হয়েছে? কেউ পারো নাই? কেউ পারো নাই? উত্তর বলতে পারো নাই কেউ? টাইম আপ। একজন বলছে 4826.64। কি হিসাব করলা? এত কেন আসলো? হইতে পারে, জানি না আমি উত্তর। আরাফাত বাদশা, বলো কি বলছো, বলো। আবির বলছে ফার্স্ট ক্লাস করি নাই, এই ক্লাস কি করব? না, তুমি এই ক্লাস করবা না, তুমি লাস্ট ক্লাস করবা, একেবারে এই অধ্যায়ের লাস্ট ক্লাসটা করবা, দেন তুমি ফার্স্ট ক্লাস করবা, দেন তুমি আবার লাস্ট ক্লাস করবা। 140.55 এটা হইতে পারে। দেখি কি বলছে, দেখো 120 বায়ুমণ্ডলীয় চাপে 30°C তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ওজন নির্ণয় করো। 0°C তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে এত মিটার কিউব বায়ুর ওজন বলে দেওয়া আছে। তুই তো আগের ম্যাথ, যে চাপ এত, আয়তন এত, তাপমাত্রা এত, তাহলে চাপ এত, আয়তন এত, তাপমাত্রা এত, ভর কত, এইগুলাই তো একই রকম। তাহলে দেখো তো, অনেকে বলতে পারো ভাই বায়ুর ওজন চাইছে, ওজন কি নিউটনে? না, ওজন চাইছে মানে ওজন না, আসলে ওজন চাইছে মানে ভর চাইছে। তো এটা আমি কিভাবে বুঝলাম? প্রথম লাইনটা পড়ে তুমি একটু কনফিউজ হইতেই পারো, কিন্তু দ্বিতীয় লাইন পড়লে একেবারে পানির মতো ক্লিয়ার। কারণ দ্বিতীয় লাইনে তো তোমার হিন্টস দেওয়াই আছে, তাহলে তুমি কেন অন্যরকম ভাববা? দ্বিতীয় লাইনে তো বলাই আছে 0°C তাপমাত্রা 1 বায়ুমণ্ডল চাপে 10⁻³ মিটার কিউব বায়ুর ওজন এত কেজি। তাহলে ওজন দিয়ে আসলে কি বুঝাচ্ছে? নিউটন বুঝাচ্ছে না, ওজন দিয়ে আসলে কেজি বুঝাচ্ছে, তার মানে ভর বুঝাচ্ছে। তো একটু ওজন দিয়ে লিখছে। এখন লিখলে তুমি কি করবা? লিখলে তুমি ঠেকাবা কিবা? আমরা এই প্রচলিত ভুল আমরা নিজেরাও তো অনেক সময় করি। ঠিক আছে, যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই তোমার ওজন কত, যে ধরো তুমি ওয়েট মাপা মেশিনে তোমার ওজন মাপছো, যে ভাই আমার ওজন এত, ওজন এত, তুমি কি নিউটন বলো না কেজি বলো? নর্মালি কিন্তু আমরা কেজি বলি। তো এই প্রচলিত ভুল আর কি এখানে দেওয়া আছে, তো সমস্যা নেই, তুমি একক দেখে বুঝে যাবা কি চাইছে। এটা আসলে ওজন না ভর চাইছে। আচ্ছা, তাহলে 120 বায়ুমণ্ডলীয় চাপে, এটা প্রেসার, এটা তাপমাত্রা, এটা আয়তন, ওজন মানে ভর নির্ণয় করতে বলছে, এমটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি 2 বলি, প্রথমগুলোকে আমি 2 বলি। তাহলে এটা আমার P2, এইটা আমার T2, এইটা হচ্ছে আমার T2, এটা হচ্ছে আমার V2, আমার M2টা বের করতে হবে। এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার P1, এটা হচ্ছে আমার V1, এটা হচ্ছে আমার M1। শেষ শেষ। তাহলে লিখে ফেলি। তাহলে বড় হাতের M1 P1 V1 ডিভাইডেড বাই বড় হাতের ছোট হাতের M1, তারপরে কি নিচে কি T1, আর এখানে M2 P2 V2 ডিভাইডেড বাই ছোট হাতের M2 আর T2। এটাই তো সূত্র, বুঝছো তো কোন সূত্র লিখছি? দেখো তো আগে কি ছিল? বায়ুর, পরবর্তীতে কি বায়ুর, তাহলে কোনটা সেম? এই যে বড় হাতের M, আণবিক ভরটা সেম, বাদ, আণবিক ভরটা সেম, দুই পাশ থেকে বাদ, দুই পাশ থেকে ভ্যানিশ। যে দেখো এই মূল সূত্র যে জানে না, তার জন্য এই ম্যাথগুলা মনে করো যে মানে যন্ত্রণা হয়ে যাবে। কারণ সে দেখবে একবার এক এক রকম সূত্র, কোত্থেকে কি আসতেছে। তুমি মূল সূত্র জানবা, ম্যাথ পানির মতো সহজ। মূল সূত্র জানলেই ম্যাথ পানির মতো সহজ। আসো দেখি মান বসে। তাহলে P1 এর মান 1 বায়ুমণ্ডলীয় চাপ, B1 এর মান 10⁻³ নিচে M1 এর মান 1.3 × 10⁻³ T1 এর মান কত? T1 এর মান 0°C মানে 273 কেলভিন। ওকে, M2 এর মান বের করতে চাই। T2 এর মান 30 + 273, P2 এর মান কত বায়ুমণ্ডলীয় চাপ? 120 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে ATM, আর V2 এর মান কত? 1 মিটার কিউব। 1 সব কিছু জানি, শুধু জানি না হচ্ছে M2 এর মান। তাহলে এখান থেকে M2 এর মানটা বের করবা কত? 140.55। তাহলে বিশ্বাস করলাম তোমাদের 140.55 কেজি। এই হচ্ছে কথা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট আসো দেখি। দেখো এই ম্যাথটা গতদিন তোমাদের করানো হয়েছে, ওই একই ম্যাথ আজকে আবার দেওয়া হয়েছে, শুধু একটু পার্থক্য আছে।
তাহলে কি বলছে একটু পড়ি দেখি। 300 কেলভিন তাপমাত্রা একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডারের আয়তন এত। তাহলে একটা অক্সিজেন গ্যাস সিলিন্ডার আছে, একটু আঁকি ছোট্ট করে। এই যে অক্সিজেন গ্যাস সিলিন্ডার, এই অক্সিজেন গ্যাস সিলিন্ডারের বলা আছে আয়তন কত, 5 × 10⁵ সেন্টিমিটার কিউব, এটা আয়তন। তাপমাত্রা 300 কেলভিন, তাপমাত্রা 300 কেলভিনে স্থির। তো এবার বলা হচ্ছে এতে 300 বায়ুমণ্ডলীয় চাপে, এর চাপ হচ্ছে 300 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 300 এটিএম, অ্যাটমিক মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার কিছুটা ব্যবহারের ফলে এখান থেকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস, ধরো রোগী শ্বাস প্রশ্বাসের কাজে তার জন্য সরবরাহ করা হয়েছিল, এখান থেকে সে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে নিয়েছে। ব্যবহার করার পর দেখা গেল যে চাপ কমে 100 বায়ুমণ্ডলীয় চাপ হলো, চাপ কমে গেছে। এখান থেকে কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়ার পরে কি হয়েছে, চাপটা কমে গেছে। বলো গ্যাস বের করে নিলে কি আয়তন কমে যাবে? বলো বলো দেখি, গত ক্লাসে কি শিখাইছিলাম বলো। এখান থেকে যদি কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়া হয়, এখান থেকে কিছু পরিমাণ গ্যাস যদি বের করে নেওয়া হয়, বলো তাহলে কি সিলিন্ডার চুপসে যাবে? না, সিলিন্ডার একই রকম থাকবে, অর্থাৎ গ্যাসের আয়তন একই জিনিস থাকবে। তাহলে আয়তনের কোনো পরিবর্তন হবে না, ভি সেম থাকবে। এই যে এটাই হচ্ছে এই ম্যাথের মূল অংশ, ঠিক আছে? এই ম্যাথ পাইলে মনে মনে আগে লিখে নিবা, ভি সেম থাকবে, ভি সেম থাকবে। কারণ গ্যাসের আয়তন হচ্ছে পাত্রের আয়তন, এর মধ্যে থেকে তুমি যতটুকু গ্যাস বের করে নাও না কেন, যেটুকু গ্যাস থাকবে তার আয়তন পাত্রের আয়তনের সমান। তাহলে চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে মোল সংখ্যা। আগে ছিল n1, এখন হবে n2। তাহলে ব্যবহৃত মোল সংখ্যা হচ্ছে ΔN, দ্যাট ইজ n1 - n2। যতটুকু বের করে নেওয়া হয়েছে, যতটুকু গ্যাস বের করে নেওয়া হয়েছে তার মোল সংখ্যা কি? n1 - n2। তাহলে আয়তনটা সেম থাকবে। তাহলে আমি একটু লিখে নি ভাইয়া, আয়তনটা সেম থাকবে, অর্থাৎ 5 × 10⁵ সেন্টিমিটার কিউবই থাকবে, ঠিক আছে? কিন্তু প্রেসারটা কমে গেছে। এতে দেখা গেল যে 100 বায়ুমণ্ডলীয় চাপে নেমে গেছে এবং তাপমাত্রা 250 কেলভিন। এই দাঁড়াশো, এটা কিন্তু স্থির তাপমাত্রা ঘটনা না। গত ক্লাসে আমরা যে ম্যাথটা করছিলাম সেখানে তাপমাত্রাটা ছিল স্থির। তাপমাত্রা স্থির থাকতে হবে এমন কোনো কথা নেই, তাপমাত্রাও ফল করতে পারে। চাপও কমে গেছে, তাপমাত্রা কমে গেছে, হইতেই পারে। কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়া হয়ে গেছে, ভেতরে গ্যাসের প্রেসার কমে গেছে, ভেতরে গ্যাসের তাপমাত্রা কমে গেছে, হতেই পারে। তাপমাত্রা স্থির থাকবে হবে এমন কোনো কথা নেই। স্থির থাকলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে তো ভাই এই তাপমাত্রাটাকে আমি T1 বলতেই হবে, এটা টি বলা যাবে না। তাহলে এটা T1, এটা হচ্ছে P1। ভালো করে বুঝছো, ভি কিন্তু কনস্ট্যান্ট, এই যে ভি কিন্তু একই। তাহলে V1 V2 নেই, ভি কিন্তু সেম। তাহলে প্রেসারটা এখন P2, সেটা কত? 100 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 100 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর তাপমাত্রা T2, নতুন করে তাপমাত্রা T2, তাপমাত্রা কত? তাপমাত্রা 250 কেলভিনে নেমে গেছে। তাপমাত্রা কমে 250 কেলভিন। তাহলে ব্যবহৃত অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? পরিমাণ মানে মোল সংখ্যা। দেখো সেম ম্যাথ, শুধু আগের ম্যাথটার সাথে গত ক্লাসে যে ম্যাথটা করছি তার সাথে জাস্ট পার্থক্য হচ্ছে মোল মানে তাপমাত্রাটা আগে ফিক্স ছিল, এবার তাপমাত্রাটারও পরিবর্তন হয়েছে। তাহলে ΔN মানে কি? n1 - n2। তাহলে সূত্র কোনটা খাবে? সূত্র খাটবে হচ্ছে PV = nRT, এটা খাটবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? P1 V কনস্ট্যান্ট, n1 আর T1। এই ক্ষেত্রে কি হবে? P2 V কনস্ট্যান্ট, V একই, n2 আর T2, আগে T ছিল, এবার T2 T1। তাহলে মোল সংখ্যা n1 সমান হয় T1 V / RT1 মাইনাস n2 P2 V / RT2। তাহলে এখান থেকে V কমন যাবে আর R কমন যাবে, কমন গেলে P1 / T1 মাইনাস P2 / T2 থাকবে। মান বসে দিতে হবে। আগে আমরা কি করছিলাম, যদি টেম্পারেচারটা স্থির থাকতো টিটাও কমন নিয়ে নিতাম, এই কাজটাই করছিলাম গত ক্লাসে। তাহলে ভি এর মানটা বসায় আসো, 5 × 10⁵, 5 × 10⁵, তো এটা তো ভাইয়া সেন্টিমিটার কিউব, তাহলে মিটার কিউবে করলে 10⁻⁶। আর এর মান 8.316। এবার প্রেসার P1 300 এটিএম, তাহলে 300 গুণ 1.01 × 10⁵, এসে এককে নিয়ে নিলাম, বুঝছো? 300 গুণ 1.01 × 10⁵। T1 এর মান হচ্ছে 300 কেলভিন, T1 এর মান 300 কেলভিন, মাইনাস P2 হচ্ছে কত?
100 এটিএম, তাহলে 100 গুণ 1.01 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 250 কেলভিন। এই যে 250 কেলভিন। তুমি চাইলে এই 1.01 ইন্টু 10⁵ এটারে কমন নিয়ে একবারে বাইরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো আমরা হিসাব করার সময় এই কাজটা করবো আর কি। তাহলে 5 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 মাইনাস 6 মানে -1 ইন্টু 1.01 এক্সপোনেনশিয়াল ফাংশন আবার 5। ঠিক আছে, নিচে কত থাকবে? নিচে থাকবে 8.316, তারপরে 300 ডিভাইডেড বাই 300 মাইনাস 100 ডিভাইডেড বাই 250, 100 ডিভাইডেড বাই 250। বুঝতে পারছো? তাহলে 3.643 ইন্টু 10⁻³ মোল। ঠিক আছে, বিশাল, অনেক বেশি। ঠিক আছে, এত মোল। কি তোমাদের কি আসছে? এটাই আসছে না? হ্যাঁ, তাহলে এত মোল। এবার আমাদের দেখো মোল সংখ্যা চাইনি, ভর চাইনি, অণুর সংখ্যা চাইনি। ঠিক আছে, মোল সংখ্যা চাইনি, ভর চাইনি, অণুর সংখ্যা চাইনি, চাইছে আয়তন কত। দেখো যাই বলুক, ঠিক আছে, ওই যে কুমিরের খাস কাটাই। ঠিক আছে, যাই বলুক সবই ওই কুমিরের খাস কাটাই। ডেলেন মোল সংখ্যা, ভর ভাগ আণবিক ভর, অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তো এবার অণুর সংখ্যা বা ভর সংখ্যা চাইনি, কি চাইছে? এই যে পরেরটা চাইছে আয়তন ভি লিটার 22.4 লিটার। বুঝছো? তাহলে ভিএল এটা ইকুয়াল টু ডেল এন ইন্টু 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে অতএব ভিএল এটা বের করতে চাই, তাহলে এটার সাথে গুণ দিয়ে দিই 22.4। যে আয়তন কত? আয়তন হচ্ছে 8.1616 ইন্টু 10⁴ লিটার, এটা হচ্ছে আয়তন। বুঝছো? কি ক্লিয়ার? বলো বলো, ক্লিয়ার হয়েছে? দেখি বলো, বুদ্ধি খাটাও, বলো। আয়তন কত? হয়নি, এটা হয়নি। ঠিক আছে, এইভাবে করা যাবে না, কিন্তু এভাবে করা যাবে না। তাহলে বলো কি করতে হবে, বলো দেখি। ঠিক আছে, এটা অন্যভাবে হবে না। পিবি ইকুয়াল টু এনআরটি। দেখি পিবি ইকুয়াল টু, একজন বলছে পিবি ইকুয়াল টু এনআরটি। বলো বলো কিভাবে করতে হবে। অনেকে বলতে পারছো যে ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এটা ভুল হয়েছে, এটা বলতে পারছো, কিন্তু কিভাবে করতে হবে দেখি বলো। ভাগ্যিস তুলে নাই। ওকে, এবার আসো দেখো, এই যে আয়তনটা তোমাকে যখন আমি করাই, এই সূত্রটা যখন লিখি, তখন একটা কথা বলছিলাম যে এইখান থেকে এই যে 22.4 লিটার, এটা কিন্তু এসটিপিতে, কিন্তু এই কথাটা কিন্তু বলছিলাম যে এইটা কিন্তু এসটিপিতে 22.4 লিটার, এই আয়তনটা কিন্তু এসটিপিতে আয়তন। তো এসটিপিতে আয়তন যদি না হয়, তাহলে কিন্তু এখান থেকে আয়তনটা বের করা যাবে না। ঠিক আছে, এখান থেকে আয়তনটা কিন্তু বের করা যাবে না। তাহলে এখান থেকে আয়তনটা বের করতে গেলে এই সূত্রটা কাজে লাগানো যাবে না। তুমি এখান থেকে ভর বের করতে পারো, অণুর সংখ্যা বের করতে পারো, যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তার আয়তন কত নির্ণয় করো। এই আয়তনটা একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রেসারের যদি না বলে, তাহলে আমি কিভাবে বের করতে পারি বলো তো? এখানে প্রশ্ন তুলতে মনে হয় কিছু মিস করা হয়েছে। যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তার আয়তন কত বের করো। এসটিপিতে না বললে 22.4 লিটার, এটা দিয়ে আয়তন বের করা যাবে না। দাঁড়াও দেখি আমি একটু প্রশ্নটা এখান থেকে কোনো ওয়ার্ড মিস করছি কিনা।
ডাটা মিসিং, হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, আমি হয়তো ব্যবহৃত হয়েছে তার, এই যে দেখছো তার ভর কত, তাই তো ভাবি আয়তন চাইবে কেন, আয়তন তো এসটিপি ছাড়া তো বের করা যাবে না। এখানে ভুল হয়েছে, এখানে চাইছে তার আয়তন না তার ভর কত। কোশ্চেনে এখানে বলছে তার ভর কত, যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তার ভর কত, বুঝছো? পিভি ইকুয়াল টু, একজন হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি কেন হবে না? তুমি কোন পি কোন ভি ব্যবহার করবা বলো, কোন পি কোন ভি ব্যবহার করবা? লাস্টের কোনগুলা ব্যবহার করবা? এখান থেকে তো গ্যাস বের করে নেওয়া হয়েছে, এইখানে যে তাপমাত্রা আছে এখানে যে চাপ আছে এটা তো সিলিন্ডারের ভেতরের, আর যেটা বের করে নেওয়া হয়েছে এই মোল সংখ্যাটা তো ডেল এন, তো তার ডেল এন তো তার, বুঝছো? এখান থেকে আয়তনটা বের করা যাবে না ওভাবে, তাহলে এখান থেকে বের করতে হবে ভর, ভরটা বের করতে হবে, এখানে ভর চাওয়া হয়েছে, ঠিক আছে? এখানে ভুল করে টাইপ করতে গিয়ে আয়তন লিখে ফেলা হয়েছে। তাহলে অতএব ভরটা বের করবা, ভর বা অনুসংখ্যাটা বের করবা। আয়তন বললে তখন এসটিপি বলবে যে এসটিপিতে আয়তন, তখন 22.4 নিয়ে করা যাবে। তাহলে ভর হচ্ছে ডেল এন ইন্টু আণবিক ভর এম, আণবিক ভর এম। তাহলে ডেল এন এর মানটা হচ্ছে 3.643 ইন্টু 10⁻³ আর এটা 32 গ্রাম। তাহলে এখান থেকে হিসাব করে গ্রাম, এবার তুমি এটারে যদি কেজিতে আনতে চাও আনবা। কি ক্লিয়ার? ঠিক আছে, ম্যাথটা আরেকবার রিপিট করিয়েন। আচ্ছা ম্যাথটা আরেকবার রিপিট করতেছি, শোনো দেখো। টেম্পারেচার ছিল 300 কেলভিন, চাপ ছিল হচ্ছে 300 এটিএম, আর সিলিন্ডারের আয়তন ছিল হচ্ছে 5 ইন্টু 10⁵ সেন্টিমিটার কিউব। এখান থেকে কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়া হয়েছে। কিছু পরিমাণ গ্যাস যদি বের করে নেওয়া হয় আয়তন কমবে না। আমরা গত ক্লাসে এই টাইপের একটা ম্যাথ করছিলাম, গ্যাস বের করে নেওয়া হলে আয়তন যা আছে তাই থাকবে, তাহলে আয়তনটা যা আছে তাই থাকবে। এবার গত ক্লাসের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা ছিল কি টেম্পারেচারটা স্থির রেখে, কিন্তু এখানে টেম্পারেচারটা স্থির রাখা হয়নি, টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, হইতেই পারে। ভেতর থেকে যদি তুমি গ্যাস বের করে নাও ভেতরের প্রেসার কমে যাবে, টেম্পারেচারও কমে যাইতে পারে। তো প্রেসার টেম্পারেচার দুটারই পরিবর্তন হয়েছে, তাহলে আয়তনটা ফিক্স আছে, এটা ধরেই আগাইতে হবে সামনে। তাহলে এখানে আমি সূত্র লিখলাম P1 V1 সমান সমান মানে PV ইকুয়াল টু এনআরটি। এখানেও সূত্র লিখলাম PV ইকুয়াল টু এনআরটি। ভি দুই জায়গাতে সেম, মোলার গ্যাস কনস্ট্যান্ট আর দুই জায়গাতে সেম, আর সবকিছু আলাদা। মোল সংখ্যা আগে ছিল N1, মোল সংখ্যা এখন N2। তাহলে কতটুকু গ্যাস বের করে নেওয়া হয়েছে, কতটুকু গ্যাস ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে মোল সংখ্যা N1 মাইনাস মোল সংখ্যা N2, বুঝছো? তাহলে আমরা সেটাই লিখলাম। যদি টিটা কনস্ট্যান্ট থাকে, ধরো টিটা কনস্ট্যান্ট, ওকে, তাহলে টিটাকে বাইরে বের করে নিয়ে আসবো, দেখবা গত ক্লাসের ম্যাথটা হয়ে যাবে। টিটাকে বাইরে বের করে নিয়ে আসলে গত ক্লাসের ম্যাথটা হয়ে যাবে, সেম আগের ম্যাথটা। তো এখানে টিটা সেম নাই, টিটা চেঞ্জ হয়েছে, ওকে, চেঞ্জ হইলে আমি টিটা সহই বসাবো, টিটায় সহই হিসাব নিকাশ করবো, শেষ, একই কথা। মূল সংখ্যা আসলে, এবার মূল সংখ্যা জানলে আমি চাইলে ভরও বের করতে পারবো, আমি চাইলে অনুসংখ্যা বের করতে পারবো। কিন্তু এখানে ওই যে আয়তন, ওটা একটু ভুল করে লিখে ফেলছিলাম, ওখানে আসলে ভর হবে, ঠিক আছে? ওকে, নেক্সট আসো। দেখো গত ক্লাসে আমরা হ্রদের গভীরতার কিছু ম্যাথ করছিলাম, তাই না? দেখো হ্রদের গভীরতার ম্যাথের, এই ম্যাথ তো প্রচুর আসে, এই ম্যাথের আগে তোমার একটা শর্টকাট বলি, হ্রদের গভীরতা নির্ণয়ের একটা শর্টকাট বলে দিই, শর্টকাট টেকনিক। এই শর্টকাট টেকনিক, এটা হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয়ের শর্টকাট টেকনিকটা হচ্ছে H ইকুয়াল টু n-1 P অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিভাইডেড বাই রো জি। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এন এর পরিচয়টা কি? এন এর পরিচয় হচ্ছে আয়তন যত গুণ এন, আয়তন যত গুণ, লিখবা না কারণ গত ক্লাসে করা আছে, তো এইটা শর্টকাট সূত্রটা তুলবা খালি, আয়তন যত গুণ। এবার দেখো আমি তোমার দেখাচ্ছি কিভাবে আসলে শর্টকাটটা আসে। দেখো আমরা গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম, হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসলে আয়তন 8 গুণ হয়। তাহলে V1 হচ্ছে V, V2 হচ্ছে 8V,
এই যে গভীরতাটা হচ্ছে এইচ, এখানে যখন আছে তখন প্রেসার P1 হচ্ছে তরলের চাপ অর্থাৎ এইচ রো জি, প্লাস আবার এর উপরে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের চাপ P অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর যখন এখানে থাকবে P2 তখন অনলি এর উপর তো শুধুমাত্র বায়ুমণ্ডল আছে, বাতাস আছে, তাহলে বাতাসের প্রেসার। তাপমাত্রার কথা যদি বলা না থাকে, তাপমাত্রার কথাটা যদি বলা না থাকে, টেম্পারেচারের কথা যদি উল্লেখ না থাকে, তাহলে P1 V1 আর P2 V2, ঠিক আছে, P1 V1 সমান সমান P2 V2, তাপমাত্রার কথা যদি উল্লেখ না থাকে। তাহলে এখানে বসানোর পরে P1 H rho G প্লাস P atmospheric pressure into V1 that is V, P2 P atmospheric pressure আর V2 হচ্ছে 8V। এটা কাটাকাটি গেছিল, দেখো P atmospheric pressure 8টা P atmospheric pressure, একটা ওই পাশে গেলে 7টা, 7 P atmospheric pressure, কি পড়ে থাকলো H rho G, আমার বের করতে হবে H, তাহলে ভাগ হচ্ছে rho G। তাহলে এই লাইনটার দিকে তাকাও, দেখো গত ক্লাসে আমি তোমার হিসাব দেখাইছিলাম। তাহলে 7 PATM ডিভাইডেড বাই rho G, আয়তন যদি 8 গুণ হয়, আয়তন যদি 8 গুণ হয়, এখানে কত হচ্ছে 7, মানে 1 কম, n-1, 8 থেকে 1 বিয়োগ 7, তাহলে 7টা PATM ডিভাইডেড বাই rho G। তাহলে শর্টকাট সূত্র, তাপমাত্রার কোনো পরিবর্তন যদি না করা হয় আয়তন কত গুণ, জাস্ট তুমি সেটা জানবা। এটা প্রচুর এমসিকিউতে আসে, এটা অ্যাডমিশন টেস্টে প্রচুর জায়গায় এমসিকিউতে আসে। তাহলে এমসিকিউতে আসলে কি করব, ফটাস করে তুমি ক্যালকুলেটর চাপে উত্তর বের করে ফেলবা। তাহলে তার জন্য সূত্র মাথায় রাখবা, 7 P atmospheric pressure ডিভাইডেড বাই rho G। তাহলে 7টা কিভাবে আসলো, n-1 থেকে আসলো, 8-1 থেকে আসলো, এটা হচ্ছে শর্টকাট সূত্র। তাহলে শর্টকাট সূত্রের কথাটা বললাম। এবার আসো, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে গত ক্লাসে যে ম্যাথটা করছিলাম তার উল্টাটা, গত ক্লাসে যে ম্যাথটা করছিলাম তার ঠিক উল্টাটা। গত ক্লাসের ম্যাথে আয়তনের কি পরিবর্তন হয় সেটা দেওয়া ছিল, হ্রদের গভীরতাটা এইচ এর মানটা বের করতে বলছিল, কিন্তু এখানে এইচ এর মানটা দেওয়া আছে। তাহলে আসো প্রশ্নটা পড়ি আমরা। একটি পুকুরে পানির গভীরতা হচ্ছে 6 মিটার। পুকুরের শান্ত পানি, কোনো স্রোত নাই, হ্রদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে কোনো স্রোত থাকা যাবে না, এই কারণে নদী টদী বলে না। দেখো তাহলে পুকুরের পানির গভীরতা দেওয়া আছে 6 মিটার, বলছে বায়ুমণ্ডলের তাপমাত্রা মানে পানির উপরের পৃষ্ঠে তাপমাত্রাটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং নিচে যখন যাবা, পানির নিচে যখন যাবা, প্রতি মিটারের জন্য তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে। তাহলে 6 মিটারে কতটুকু কমবে, বুঝে গেছো? একেবারে তলদেশে যখন যাওয়া হচ্ছে তখন তাপমাত্রা কতটুকু কমবে এটা হিসাব করতে পারবা, কারণ প্রতি মিটারে 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে। তাহলে তাপমাত্রার কিন্তু চেঞ্জ আছে এখানে, হ্রদের উপরে এবং নিচে, পুকুরের উপরের পৃষ্ঠে এবং নিচের পৃষ্ঠে, তলদেশে তাপমাত্রা ডিফারেন্স হয়েছে। বলছে পানির ঘনত্বের পরিবর্তন তুমি উপেক্ষা করে, কারণ ঘনত্বের পরিবর্তন উপরে নিচে একই ধরে, একটা মার্শ বুদবুদ মানে বায়ু বুদবুদ আর কি, সেটা পানির উপরিতলে পৌঁছাইলে আয়তনের শতকরা কি পরিবর্তন হবে, মানে আয়তন কতটুকু বাড়বে। আর বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 10⁵ পাস্কেল। তাহলে আসো চিত্র এঁকে ফেলবা, সুন্দর করে একটা চিত্র এঁকে ফেলবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা বায়ু বুদবুদ উপরের পৃষ্ঠে যাবে, এখান থেকে উপরের পৃষ্ঠে যাবে, এই যে হ্রদের মধ্যে কি আছে, পানি, ঠিক আছে। হ্রদের যে গভীরতাটা, সেই গভীরতাটা হচ্ছে এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 6 মিটার, এইচ এর মান হচ্ছে 6 মিটার, ঠিক আছে। তাহলে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এই চিহ্নটা দেখাই দিবা, তাহলে বুঝবা কোনগুলা 1 আর কোনগুলা 2। তাহলে এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এটা আদি, তাহলে এটা V1, এটা P1 আর এটা T1, আর এইখানে হচ্ছে P2, এখানে হচ্ছে V2, এখানে হচ্ছে T2, বুঝছো? তো T2 এর মানটা 27 ডিগ্রি সেলসিয়াস, দেখো দেওয়া আছে T2 এর মানটা, এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পানির উপরের পৃষ্ঠে তাপমাত্রাটা 27 ডিগ্রি সেলসিয়াস। তলদেশে গেলে প্রতি মিটারের জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে, কিন্তু গভীরতা 6, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যাবে, 27 থেকে কমে যাবে প্রতি মিটারের জন্য 0.5, তাহলে 6 মিটার আছে, তাহলে 6 গুণ 0.5, তাহলে 24 ডিগ্রি সেলসিয়াস এটা হবে, বুঝছো? এবার P1 প্রেসার, তো P1 তো আগের মতোই, P2 কি, P2 হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেসার, PATM, P2। তাহলে P1 টা কি হবে, P1 টা হবে P অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস H rho G, ঠিক আছে। V1 আর V2 আগে কি করা থাকতো, V1 আর V2 দেওয়া থাকতো, যে V1 এত, V2 এত গুণ হল, আয়তন এত গুণ হল।
এবার তা বলে দেওয়া নেই। এবার V1 আর V2 থেকেই V1 আর V2 এর অনুপাত বা সম্পর্ক থেকেই আমার বের করতে হবে আয়তনের শতকরা কতটুকু বৃদ্ধি হইল। তো আসো দেখি কিভাবে হিসাব করা যায়। তাহলে এইবার সূত্র লিখবো P1 V1 ডিভাইডেড বাই T1, P2 V2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, তাহলে P1 এর মান হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস H রো জি, একবারে মান বসাবো আমি। P অ্যাটমসফিয়ারিক প্রেসার 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো জি 6, রোদে থাকবে পানি 1000, জি এর মান 9.8 ইনটু V1 ডিভাইডেড বাই নিচে T1 24 প্লাস 273। এবার আসো P2 হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো P অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? 10 টু দি পাওয়ার 5 একবারে লিখে দিলাম, হ্যাঁ, গুণ V2 নিচে T2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 প্লাস 273 মানে 300, 27 প্লাস 273 মানে 300। তাহলে এবার কোনাকুনি গুণ করো, দেখো 10 টু দি পাওয়ার 5 প্লাস 6 গুণ 1000 গুণ 9.8, এটা গুণ 27 প্লাস 273 ভাগ 24 প্লাস 273 ভাগ 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। তাহলে কি পাইলাম? V2 ইকুয়াল টু, কি ব্যাপার অনেকে হিসাব করলা, ভুল হিসাব করছে তো, 1.604 V1। ঠিক আছে, 1.604 V1। তোমাদের কেমনে আসলো এগুলা? আমার তো 1.604 আসলো। তাহলে V1 V2 সমান সমান 1.604 V1, দ্যাট মিন্স V1 প্লাস 0.604 V1, V1 প্লাস 0.604 V1, বুঝছো? তাহলে এটা হচ্ছে V1 প্লাস V1 ইন্টু 0.604। তাহলে বলো V1 এর কত পার্সেন্ট? বলো এটা কত পার্সেন্ট? এই যে 1.604 V1, এটা দেখেই উত্তর বলা যায়, 60.4% বাড়ছে। তাহলে V1 প্লাস V1 ইন্টু এত, তার মানে দেখো তো V1 এর 60.4% না, এটা মানে 100 দিয়ে গুণ করবে, এটা 100 দিয়ে গুণ করবে, যা আসবে তাই। তাহলে কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট আয়তনের পরিবর্তন হবে? এত পার্সেন্ট আয়তন বাড়বে। ঠিক আছে, এত পার্সেন্ট আয়তন বাড়বে। এই যে শতকরা পরিবর্তন, এটা কিন্তু কতটুকু বাড়বে এটা কিন্তু এভাবে বের করা যায়। সেটা হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই আদি, আদিটা কোনটা? V1টা হচ্ছে আদি, তাহলে আদিটা হচ্ছে V1 গুণ 100%, এভাবেও কিন্তু বের করা যায়। ঠিক আছে, এভাবেও কিন্তু বের করা যায়। তাহলে ডেল ভিটা কি হবে? ডেল ভিটা হবে V2 মাইনাস V1, বড়টা বিয়োগ ছোটটা আর কি, V2 মাইনাস V1। তাহলে V2টা কত? এই যে V2টা হচ্ছে 1.604, ঠিক আছে, 1.604 V1 মাইনাস V1, এই যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 গুণ 100%। তাহলে V1 কাটাকাটি করো, দেখো ওইটাই আসবে 60.4%। ঠিক আছে, এভাবেও হিসাব করতে পারো কেউ চাইলে এভাবেও হিসাব করতে পারো, যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? বলো বলো বুঝতে পারছো কিনা? ওকে, এবার আসো নেক্সট। দেখো শেষ ম্যাথ, এটা আজকের ক্লাসের শেষ ম্যাথ, অনেকক্ষণ পড়ে ফেলছি তো। দেখো 5 লিটার আর 3 লিটার আয়তনের দুটি পাত্রে 5 লিটার এবং 3 লিটার আয়তনের দুটি পাত্রে যথাক্রমে 3 গুণ ও 7 গুণ বায়ুমণ্ডলের চাপে বাতাস আছে। পাত্র দুটিকে সরু নল দিয়ে যুক্ত করে দিলে উভয় পাত্রের গ্যাসের সাধারণ চাপটা কত, এটা আমাদের বের করতে বলছে। কি ক্লিয়ার? তাহলে দেখি, চলো শুরু করি। 3 লিটার আর 5 লিটার আয়তনের দুইটা পাত্র, তাহলে এই একটা পাত্র আর এই একটা পাত্র, দুইটা পাত্র। এটা 3 লিটার, এটা ধরো 5 লিটার, দুইটা পাত্রে 3 গুণ, আর আচ্ছা উল্টা লিখে ফেলছি, সরি, এটা ধরো 5 লিটার আর এটা হচ্ছে 3 লিটার। 3 গুণ এবং 7 গুণ বায়ুমণ্ডলের চাপে বাতাস আছে, এর মধ্যে বাতাস রাখা আছে। 3 গুণ আর 7 গুণ বায়ুমণ্ডলের চাপে, তার অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ যা তার 3 গুণ, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1 atm,
তাহলে এখানে তাপটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের 3 গুণ, তাহলে 3 atm 1 atm এর 3 গুণ। তাহলে এখানে কত এটিএম হবে? এখানে হবে 7 atm, 7 গুণ বায়ুমণ্ডলের চাপে বাতাস রাখা আছে। এবার কি করা হয়েছে? এবার পাত্র দুইটাকে একটা সরু নল দিয়ে যুক্ত করে দিল। পাত্র দুটোকে কি করব? একটা সরু নল দিয়ে যুক্ত করে দেব। দেখো পাত্র দুইটাকে একটা সরু নল দিয়ে সংযুক্ত করে দিচ্ছি। মাঝখানে পাত্র দুটাকে এই যে একটা সরু নল দিলে সংযুক্ত করলাম। সরু নল মানে এই নলের তেমন কোনো আয়তন নেই, সরু নল দিয়ে সংযুক্ত করে দিলাম। এই নলটা সরু মানে এর আয়তন অতি নগণ্য, ঠিক আছে? এই নলের আয়তন অতি নগণ্য, নলটার আয়তন অতি নগণ্য, এই কারণে বলছে সরু, অতি নগণ্য। সংযুক্ত করে দিলাম। আচ্ছা, সংযুক্ত করে দিলে কি হবে? এই দুইটা গ্যাস মিশে যাবে। কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে গ্যাস যাবে? যে পাত্রের চাপটা বেশি। এখানে চাপটা ছিল হচ্ছে 7 atm আর এখানে চাপটা ছিল 3 atm। তাহলে এই পাত্র থেকে গ্যাসটা এই পাত্রের দিকে যাবে, কারণ এখানে বেশি চাপে এই গ্যাসটা রাখা ছিল। তাহলে চাপ এইখান থেকে এইদিকে যাবে, বুঝছো? তাহলে এবার দেখো তো, দুটো গ্যাস মিলেমিশে একাকার হয়ে একটাই গ্যাস না এখন। তাহলে বলো এবার প্রেসার কি এইখানে একটা প্রেসার এইখানে একটা প্রেসার হবে না? যখন দুইটা আলাদা আলাদা পাত্র ছিল তখন দুই পাত্রে আলাদা আলাদা প্রেসার, কিন্তু এবার যখন কমন হয়ে গেছে তখন দুই পাশে আলাদা আলাদা প্রেসার নেই, তাহলে প্রেসার এখন সেম। তাহলে সেম প্রেসার, তাহলে প্রেসার এই যে পি সেম, এই সেম প্রেসার পি সাধারণ প্রেসার, এই পি এর মানটাই না আমাদের বের করতে বলছে, এটাই আমাদের হিসাব করতে বলছে যে প্রেসারটা কত। তো দেখি কিভাবে হিসাব করা যায়, আসো দেখি, শুরু করি আমরা। দেখো তো আমি এইখানে লিখতে পারি, এইটা হচ্ছে আমার V1, এটা হচ্ছে আমার V2, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। এখানে যে পরিমাণ গ্যাস আছে তার মোল সংখ্যা N1, এখানে যে পরিমাণ গ্যাস আছে তার মোল সংখ্যা N2। তাহলে এখানে দেখো তো লেখা যায় P1 V1 সমান সমান N1 আর T। টি এর কোনো কথা বলা নেই, দেখো টি এর কোনো কথা বলা নেই কোশ্চেন। 5 লিটার 3 লিটার আয়তনের দুটি পাত্রে যথাক্রমে এত গুণ বায়ুমণ্ডলীয় চাপে বাতাস আছে, পাত্র দুটিকে সরু নল দিয়ে সংযুক্ত করে দিলে উভয় পাত্রের সাধারণ চাপ কত হবে? বলছে নাকি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আছে? বলছে এটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আছে, এটা কি বলছে? বলে নাই। তাহলে টিটা সেম আছে। তাহলে P1 V1 N1 আর T। এইখানে তাহলে কি লিখবো? P2 V2 সমান সমান, লিখবা নাকি? এবার একটু লেখা থামাও। P2 V2 সমান সমান N2 আর T। তাহলে একটা জিনিস দেখো, এখানে মানগুলা বসাই। P1 এর মানটা হচ্ছে 3, V1 এর মানটা হচ্ছে 5, 3 গুণ 5। N1 এর মান জানি না, আর এর মান জানি না, T এর মান জানি না। তাহলে এটারে বললাম 1 নং সমীকরণ, থাকুক। এবার আসো P2 এর মান হচ্ছে 7 আর এটা হচ্ছে 3। N2 এর মান জানি না, আর এর মান হয়তো জানি, কিন্তু T এর মান জানি না, এটারে বললাম 2 নম্বর সমীকরণ। এবার আসো, থাক এই দুইটা থাক, এই দুইটা আপাতত কোনো কাজে লাগতেছে না, থাকুক এই দুইটা। এবার বলো এইখানে, বলো এখানে প্রেসার কত বলো? এখানে PV ইকুয়াল টু সাধারণ চাপ টোটাল আয়তন, সাধারণ চাপ টোটাল আয়তন, সাধারণ চাপ টোটাল আয়তন সমান সমান টোটাল মোল সংখ্যা। বলো মোল সংখ্যা কত? এটা ছিল N1, এটা ছিল N2। দেখতেই পাচ্ছি আয়তন, টোটাল আয়তন দেখতেই যেটা পাচ্ছি টোটাল আয়তন V, সেই V হবে V1 প্লাস V2, মানে 5 লিটার আর 3 লিটার যোগ হয়ে, বুঝছো? 5 লিটার আর 3 লিটার যোগ হয়ে এই 3 atm এই 7 atm এই দুইটা কিন্তু নেই। সাধারণ প্রেসার কিন্তু P, সেই P এর মানটা বের করতে হবে, কিন্তু আয়তন এটা তো আমি দেখতেই পাচ্ছি চোখের সামনে, দুটো পাত্র মিলে টোটাল গ্যাস। তাহলে গ্যাসের আয়তন কি? দুইটা পাত্রের টোটাল আয়তনের সমান। এই সরু নলের আয়তন অতি নগণ্য, তাহলে টোটাল আয়তন এখন কত? টোটাল আয়তন এখন 8 লিটার, 5 আর 3 8 লিটার, বুঝছো? টোটাল আয়তন 5 আর 3 8 লিটার। তাহলে PV ইকুয়াল টু, লিখি আগে, PV ইকুয়াল টু NRT, সূত্রটা আগে লিখি। PV ইকুয়াল টু NRT, সূত্রটা আগে লিখলাম। এবার আসো মান বসাই। সাধারণ চাপ পিটা আমাদের বের করতে হবে। ভিটা হচ্ছে এই দুইটা চাপের যোগফল, তাহলে ভিটা হচ্ছে V1 প্লাস V2 আর কি। মোল সংখ্যা এই দুইটা গ্যাসের টোটাল মোল সংখ্যা, অর্থাৎ N1 প্লাস N2। আর টেম্পারেচার T, টেম্পারেচার তো কোনো চেঞ্জ আমি করিনি। কি কথা কি বুঝছো? তাহলে প্রেসার V1 প্লাস V2 একবারে বসাই দিই 8, ঠিক আছে? 8 ইন্টু P। N1 প্লাস N2, দেখো N1 প্লাস N2 আর T। এইবার এই যে তিনটা সমীকরণ 1 2 আর ওই যে 3,
এই তিনটা সমীকরণ থেকে তোমার পিটাকে বের করতে হবে। বের করা যাবে কিনা? 100 বার যাবে। দেখো তো 1 আর 2 নম্বর এই দুইটা সমীকরণ যোগ করা যায়? যোগ করলে 3 5 15 আর 3 7 21 হয়। আর এই পাশে কি হয়? এই পাশে হয় n1 প্লাস n2 কমন নিয়ে আর টি হয়। দেখো তো হয় কিনা? ঠিক আছে, হয়। দেখো n1 প্লাস n2 ইন্টু আর টি, n1 প্লাস n2 ইন্টু আর টি। ওইখানে একটু তাকাও, তাকাও। n1 প্লাস n2 ইন্টু আর টি, দেখো তাকাও, n1 প্লাস n2 ইন্টু আর টি। তাহলে n1 প্লাস n2 ইন্টু আর টি এর মান হচ্ছে 15 যোগ 21। 15 যোগ 21। বলো, ম্যাথ করতে আর বাকি আছে? তাহলে ম্যাথ করতে আর বাকি নাই। তাহলে পি ইকুয়াল টু হবে 15 যোগ 21 ভাগ 8। 15 যোগ 21 ভাগ 8, 4.5। 4.5 এককটা কি হবে? এককটা হবে এটিএম, বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, অ্যাটমসফেরিক প্রেসার। যে 4.5 অ্যাটমসফেরিক প্রেসার। খুবই সহজ ম্যাথ। তাহলে কি করলাম আরেকবার বলি ভাই, দেখো সবাই, দেখো লেখা দাও বোর্ডে, দেখো দেখো 5 লিটার আয়তনে 3 এটিএম চাপে n1 মোল গ্যাস ছিল। 3 লিটার আয়তনে 7 এটিএম চাপে n2 মোল গ্যাস ছিল। দুইজনের জন্য আলাদা আলাদা করে পিবি ইকুয়াল টু এনআরটি সূত্র লিখছি। টেম্পারেচারটা ফিক্সড, টেম্পারেচার কোনো পরিবর্তন নেই, কারণ টেম্পারেচারে কোনো পরিবর্তনের কথা প্রশ্নে বলেনি। আমি সূত্র লিখলাম P1 V1 সমান সমান n1 RT, P2 V2 সমান সমান n2 RT। লেখার পরে P1 V1 এর মান বসালাম, P1 V1 এর মান বসালাম, দুটো যোগ করলাম। দুটো যোগ করলে কি থাকলো? এখানে n1 প্লাস n2 RT থাকলো। আর এই পাশে হইলো 15 যোগ 21। এবার আসো, মিশাই ফেললে কি হলো? মিশাই ফেললে মোল সংখ্যা হয়ে গেল, টোটাল মোল সংখ্যা হয়ে গেল n1 প্লাস n2। মিশাই ফেললে কি হলো? মিশাই ফেললে আয়তন হয়ে গেল V1 প্লাস V2। মিশাই ফেললে চাপটা কি হলো? P1 প্লাস P2। না, চাপটা কিন্তু P1 প্লাস P2 হবে না। চাপটা যে P1 প্লাস P2 হবে এটা তুমি জোর দিয়ে বলতে পারো? পারো না। আয়তন V1 প্লাস V2 হবে, এটা দেখতেই পাচ্ছি। মোল সংখ্যা, টোটাল মোল সংখ্যা n1 প্লাস n2 হবে, এটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু প্রেসার, দুইটা প্রেসার মিলে টোটাল প্রেসার এটা হবে না। তাহলে প্রেসার কত হবে, সেই সাধারণ চাপটা কত হবে, সেটা তো আমরা বের করতে চাই। তো সূত্র কি? পিভি ইকুয়াল টু এনআরটি। সূত্র লিখে দিলাম পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পি এর মান সাধারণ চাপ, এই দুটো গ্যাস মিলে মিশে এখন একটাই গ্যাস এখন। তাহলে সাধারণ চাপটা পি বের করতে হবে, যেখানে আয়তন বসাইতে হবে টোটাল এই পাত্রের আয়তন। তো টোটাল আয়তনটা হচ্ছে 5 লিটার আর 3 লিটার মিলে টোটাল আয়তন হয়ে গেছে 8 লিটার। তাহলে বি এর মানটা 8 লিটার বসালাম। আর এই পাশে n1 প্লাস n2 RT, কিন্তু মোল সংখ্যা যে কত কত সে তো আমি জানি না। তাহলে জানি না, সমস্যা নেই। দেখো n1 প্লাস n2 ইন্টু RT মানেই হচ্ছে 15 যোগ 21। সুন্দর করে 15 যোগ 21 এনে বসাই দিলাম। বসাই দিলে বাকি থাকলো চাপ পি। তাহলে পিটা বের করে নিলাম 4.5 অ্যাটমসফিয়ারিক প্রেসার। শেষ। বুঝতে পারছো? তাহলে আজকের মতো শেষ নাকি আর আছে? তাহলে আজকের মতো শেষ। দেখো অনেকগুলো ম্যাথ করছি। কতটা ম্যাথ করলাম? 17টা ম্যাথ করে ফেলছি। ঠিক আছে, গত ক্লাসে 3টা মিলে আজকে টোটাল হইলো 17টা ম্যাথ, এবং খুবই সুন্দর সুন্দর ম্যাথ করছি। ক্লিয়ার? ভাইয়া আজকে আনমিউট করেন। আজকে আনমিউট করবো না, বুঝছো? আজকে আনমিউট করবো না, কারণ প্রচন্ড ঘুম দরকার। এই যে ঢাকা গেলাম, ঢাকা গিয়ে এই যে কয়দিন প্রোগ্রামের জন্য দৌড়াদৌড়ি গেল, সাথে আবার পরের দিন আবার রাজশাহী আসলাম। রাজশাহী এসে আজকে সারাদিন অফলাইন ক্লাস পড়ালাম, তারপর তোমাদের অনলাইনে ক্লাস নিলাম। ঠিক আছে, আজকে না, আজকে আনমিউট করবো না। আনমিউট করলে, ঠিক আছে, যদি কিছু বলা থাকে তাড়াতাড়ি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। এখন খাওয়া দাওয়া করে আমার ঘুমাইতে হবে, না হইলে দেখবা আমি কালকে মার্ডার হয়ে গেছি। হ্যাঁ, আর্কাইভ দিয়ে দিব, 2 দিনের মধ্যে আর্কাইভ পেয়ে যাবো। যাও, কথা দিলাম। যে কটা ক্লাস আমার আছে, বিশেষ করে যে মহাকর্ষ আছে, হ্যাঁ, চতুর্থ অধ্যায় তো নেই, ফার্স্ট ইয়ারের চতুর্থ অধ্যায় নেই, মোটামুটি যে কটা আছে তোমাদের শর্ট কোর্সে আমি দিয়ে দিব। যাও। 12 নম্বর প্রবলেম একটু বলো। 12 নম্বরে কি প্রবলেম? বলো বলো বলো। বইটা কি এক বাই লাইন ফুল মুখস্থ করে পড়বো? না, এটা বোকামি। এটা বই লাইন বাই লাইন কে মুখস্থ করে? বুঝে বুঝে পড়বা। যদি আয়তনও চাইতো তাহলে এসটিপি তে বের করতাম কি? হ্যাঁ ভাইয়া, রিফাত ভাইয়াকে চিনেন কি? বগুড়াতে ম্যাথ পড়ায়। এই তোমার রিফাত ভাই আমার রুমমেট, রিফাত ভাইকে চিনবো না কেন? তুমি বগুড়ার ছেলে। রিফাত ভাই, তোমাদের রিফাত ভাই আমার রুমমেট ছিল, বগুড়াতে ম্যাথ পড়াই। হ্যাঁ, আমি তো যাই মাঝে মাঝে, বগুড়া যাই তো, ওর বাসায় যাই তো। পর্যাবৃত্ত গতি আছে? হ্যাঁ, পর্যাবৃত্ত গতি আছে। কাজ ক্ষমতা শক্তি দিয়ে প্লিজ। হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তি আছে, দিয়ে দিব। পর্যাবৃত্ত গতি আছে? হ্যাঁ, দিয়ে দিব। পর্যাবৃত্ত গতি দিয়ে দিব, কাজ ক্ষমতা শক্তিও দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে শেষ। ঠিক আছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকের আগেই কি এই চ্যাপ্টার শেষ হবে ভাইয়া? ইয়ার চেঞ্জ এক্সাম আছে। যদি তোমার এক্সাম থাকে, এক্সামে যদি খুব তাড়া থাকে, তাহলে তুমি আর্কাইভ থেকে ক্লাসগুলো করে নাও। আর্কাইভে তো ক্লাস দেওয়াই আছে।
এই অধ্যায়ের, বুঝছো? তাড়াহুড়া করে, আমি জানি না কবে শেষ হবে, আমি আসলে টাইম ধরে ধরে বা ক্লাস ধরে ধরে পড়াই না, আমি বলতে পারবি না যে অধ্যায়ের কয়টা ক্লাস লাগবে। আমি লিখলাম একটা, আপনি পড়লেন আরেকটা। দেখি তুমি কি লিখছো, কই 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 তোমার নাম কই? যদি আয়তনও চাইতো তাহলে ডেল পি আর ডেল ভি দিয়ে ম্যাথ করা যেত না? না, যেত না। কারণ তুমি যে গ্যাসটা বের করে নিয়ে রাখছো সেটা ডেল পি আর ডেল ভিতেই কি রাখছো, সেটা কি বলছে বলো তো? তুমি যে গ্যাসটা বের করে নিছো সেই গ্যাসটা কি তুমি ডেল পিতে রাখছো বলো? এটা তো বলেনি, সুতরাং করা যাইতো না। ঠিক আছে, সুতরাং করা যাইতো না। আমার আর্কাইভ কি অ্যাডমিশন পর্যন্ত হবে? আশা করা যায় অ্যাডমিশন পর্যন্ত হবে, কিন্তু অ্যাডমিশনে ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন থাকলে তোমার আরো একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করার টেকনিক জানতে হবে ভাই। কালকে কি অপার ভাইয়ের ক্লাস আছে? কালকে কি অপার ভাইয়ের ক্লাস আছে? আচ্ছা দেখি ক্লাস আছে কিনা, বলতে পারবো না, ওরা ফিরছে কিনা। যদি ফিরে তাহলে ক্লাস নিবে, না হলে আমি নিয়ে নিবো। এটাই হচ্ছে কথা। মানে তোমাদের ক্লাসগুলো কেমন উল্টাপাল্টা হয়ে গেছে, অপারের দিন আমি ক্লাস নিতেছি, আমার দিন অপার ক্লাস নিতেছে। ভাইয়া আপনি কি কোশ্চেন ব্যাংক সলভ করাবেন? কোশ্চেন ব্যাংক সলভ করানো লাগে না, কোশ্চেন ব্যাংক সলভ অটোমেটিক্যালি হয়ে যায়। তুমি আমি যে অধ্যায় পড়াবো সেই অধ্যায় পড়ানোর পরে কোশ্চেন ব্যাংক ধরবা, দেখবা কোশ্চেন ব্যাংক পানি পানি হয়ে গেছে। কোশ্চেন ব্যাংকে এমন কোনো প্রবলেম নেই যে প্রবলেম ক্লাসে আর করানো হয়নি, বুঝছো? কোশ্চেন ব্যাংক তামা তামা হয়ে গেছে। কোশ্চেন ব্যাংক করার পরে আমরা এইটা করি, বুঝছো? এই যে এইটা দেখছো, দেখছো এটা দেখো, এই যে কোশ্চেন ব্যাংক তো তামা তামা হয়ে যায়, তারপরে এইটাও তামা তামা হয়ে যায়। ক্লিয়ার? শুধু পাশে লেখা থাকে না যে কোশ্চেনটা কত সালে কোথায় আসছে, এটা লেখা থাকে না, তাই ছাড়া সব হয়ে যায়। তুমি শুধু প্রবলেম নিয়ে আসবা, আননোন প্রবলেম নিয়ে আসবা খালি। ওকে, তাহলে এখন বিদায়। আবার জিজ্ঞেস করে আর কয়টা ক্লাস লাগবে। ভাই আপনার কি তাপগতিবিদ্যার ক্লাস আছে? এই পাগল, তাপগতিবিদ্যার ক্লাস তো ইউটিউবেই দেওয়া আছে। তাপগতিবিদ্যার ক্লাস তো ইউটিউবেই ফ্রি দেওয়া আছে, যাও ইউটিউব থেকে করো। ওকে, টাটা টাটা টাটা, ঘুম লাগবে, ঘুম।